কি করছো মানে? আমার বোনের ইজ্জত নষ্ট করতে চেয়েছিলে না? ওকে রুমের মধ্যে নিয়ে তুমি ওর সর্বনাশ করতে চেয়েছিলে, আর এখন তুমি কিছুই জানো না। আমি তোমাদের হাতে নাতে ধরেছি। ভাবির কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম, সব কি বলছে ভাবি? তখন আমি বললাম, ভাবি আপনি এগুলো কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? তখন ভাইয়া আমার সামনে এসে রাগী কণ্ঠে বলে উঠলো, যা সত্যি তাই বলেছি। মায়া নিজে আমাদের বলেছে যে তুই ওর ইজ্জত নষ্ট করতে চেয়েছিস, তুই ওকে ধর্ষণ করতে চেয়েছিস, তুই একটা ধর্ষক। আমি বুঝতে পেরেছি এদেরকে মায়ার মুখ থেকে আসল ঘটনা শোনাতে হবে। তাই মায়াকে উদ্দেশ্য করে বললাম, মায়া তুমি অন্তত বলো আমি এগুলো কিছুই করিনি। তখন মায়া ন্যাকা কান্না করতে করতে বললো, হ্যাঁ, তুমি আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছো। তুমি একটা বাজে ছেলে। জানি না এভাবে কত মেয়ে জীবন নষ্ট করেছো। ভাগ্যিস তখন আপু এসেছিল, না হলে আমার যে কি হতো। অফিসের একটা কাজে আমার রাজশাহী যেতে হচ্ছে। সকাল সকাল স্টেশনে গিয়ে টিকিট কেটে নিজের সিটে গিয়ে বসে পড়লাম। নিজের সিটে বসে সামনে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ সামনে আমার ভাইয়া, ভাবি ও ভাবির কোলে একটা বাচ্চা, আব্বু আম্মু ও ভাবির বোন মায়া বসে আছে। আমি তাদের দেখে অবাক হলাম, তারা আমাকে দেখে অনেক অবাক হলো। তবুও কেউ আমার সাথে কথা বললো না। কথা বলবেই বা কী করে? 8 বছর আগে ভাবির একটা মিথ্যা অপবাদের জন্য আমার পরিবার আমাকে ত্যায্য পুত্র করেছে। আমিও খুশি মনে তাদের সেরে চলে এসেছি। এবার আমার পরিচয় দিই, আমি মিজু আহমেদ। বর্তমান বাংলাদেশের টপ 5 জন কোটিপতির মধ্যে আমি একজন। পরিবার থাকা সত্ত্বেও আমার কেউ নেই। খেয়াল করলাম ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে, বোধ হয় আমাকে কিছু বলবে, সেটা শোনার অপেক্ষা করে ওখান থেকে চলে এলাম। আজকে আমার সাথে কথা বলে কোনো লাভ হবে না। 8 বছর আগে যদি আমার কথাটা শুনতো তাহলে হয়তো আজ তাদের সাথে কথা বলতাম, কিন্তু তারা আমার সাথে কথা বলেনি। আজকে আমিও তাদের সাথে কথা বলবো না। ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে আছি এবং ভাবছি ভাবি কেন আমার সাথে এমন করছিল, তার উত্তর আজও অজানা। অবশ্য সেই কথা আমার জানার ইচ্ছাও নেই। ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে বাইরে তাকে থাকতে থাকতে হঠাৎ করে আমার অতীত মনে পড়ে গেল। তাহলে চলুন দেরি না করে আপনাদের আমার অতীত বলি। 8 বছর আগে সবে মাত্র ইন্টার পরীক্ষা দিয়েছিলাম। পরিবার বলতে আমি, আব্বু আম্মু এবং ভাইয়া। একদিন নিজের রুমে বসে বসে ফেসবুক চালাচ্ছিলাম। তখন আব্বু আমার রুমে এসে আমার হাতে কয়েকটা বিয়ের কার্ড ধরিয়ে দিয়ে বললেন, এগুলো তোর বন্ধু বান্ধবদের দিয়ে বিয়েতে আসতে বলবি। আমি কার্ডগুলোর একটা খুলে দেখলাম ভাইয়ার বিয়ের কার্ড। বিয়ের সময় দেখলাম পরশু। তুমি বিয়ে ঠিক করছো আমাকে বলবে না? তখন আব্বু আমার পাশে বসে বললেন, এই যে এখন বললাম। আচ্ছা, তুই কি তোর ভাইয়ের বিয়েতে থাকবি না? আমি কার্ডগুলো টেবিলের উপর রেখে বললাম, আমাকে কি কখনো দেখছো কারো বিয়েতে থাকতে? আমার এইসব ভালো লাগে না, যার জন্য থাকি না। তখন আব্বু বললেন, ঠিক আছে, তুই যেহেতু থাকবি না, এতে তো আমার কিছু করার নেই। তাহলে কোথায় যাবি এবার? আমি বললাম ভাবছি কক্সবাজার যাব। আব্বু বলল, ঠিক আছে। আব্বু আর কিছু বললেন না, সে তার মতো চলে গেলেন। পরের দিন ভাইয়ের বিয়ের কার্ডগুলো আমার বোনদের দিয়ে রাতে বাসে করে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। 5 দিন থেকে আবার রাতের বাসে বাসায় উদ্দেশ্যে রওনা দিলাম। সকাল 9টার দিকে বাস থেকে নামলাম। তারপর একটা রিক্সা নিয়ে বাসের সামনে এসে কলিং বেল বাজালাম। এখন কেউ একজন এসে দরজা খুললো। মেয়েটাকে প্রথম নজর দেখেই আমি হা হয়ে গেছি, একদম পরীর মতো দেখতে। আমি সেদিকে খেয়াল করলাম না, নিজের রুমে চলে গেলাম। মেয়েটি আমার ভাবিও হতে পারে, বলা যায় না। আমি এখনও ভাবির কোনো ছবি দেখিনি। রুমে এসে ফ্রেশ হলাম, তারপর ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো রাতে, তাই ফ্রেশ হয়ে নিলাম। ঘরের দিকে তাকিয়ে দেখি ডিনার করার টাইম হয়ে গেছে। তাই নিচে ডাইনিং টেবিলে গিয়ে দেখলাম সবাই বসে আছে। আমি তাদের সাথে বসলাম। তবে আজকে এই ডাইনিংয়ে 2 জন অচেনা মেয়ে বসে আছে। বুঝতে পারলাম একজন আমার ভাবি হবে, তবে আরেকজনকে সেটা বুঝতে পারলাম না। চেয়ারে বসেছিলাম, তখন ভাইয়া মেয়েগুলোর ভেতর থেকে একজন দেখিয়ে বলল, মেজো এটা তোর ভাবি। আমি ভাবির দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বললাম, ভাবি ভালো আছেন? ভাবি আমার দিকে বিরক্তিকর একটা ভাব নিয়ে বলল, ভালো আছি। আমি বুঝে গেলাম ভাবি আমার সাথে কথা বলতে চায় না, তাই আমি আর কিছু বললাম না। তারপর ভাই আরেকটা মেয়ের সাথে আমার পরিচয় করে দিল। মানে সকালে যে দরজা খুলেছিল সে হলো আমার ভাবির বোন, নাম মায়া। মায়া আমার সাথে ভালোভাবে কথা বললো, কিন্তু ভাবি কেন জানো আমার সাথে কথা বললো না। আমিও তার সাথে কথা বলতে যাইনি। মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন বিকেলবেলা বাসার ছাদে গিয়ে দেখি মায়া এবং ভাবি দাঁড়িয়ে আছে। আমাকে ছাদে দেখা মাত্রই সে মায়াকে নিয়ে নিচে চলে গেল। আমি বুঝতে পারছি না সে আমার সাথে এমন ব্যবহার করছে কেন। অবশ্য তারা চলে যাওয়াতে আমার ভালো হয়েছে। একা একা ছাদের উপর দাঁড়িয়েছিলাম, তখন মায়া আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, কি করছেন? আমি মায়ের দিকে না তাকিয়ে বললাম, কিছু না, এমনি দাঁড়িয়ে আছি।
তখন মায়া কিছুটা হাসি মুঙিয়ে বলল, আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আমি মনে মনে বললাম, যখন থেকে এসেছেন প্রশ্নই তো করে চলেছেন, এখন আবার জিজ্ঞেস করার কি আছে যে একটা প্রশ্ন করব? আমি কিছু বলছি না দেখে আমার বাম কাঁধ ধরে নাড়িয়ে বলল। কি হয়েছে, কিছু বলছেন না কেন? তখন আমি মায়ের দিকে তাকালাম, তারপর বললাম, বলুন কি বলবেন। তখন মায়া বলল, আপনি কিসে পড়েন? আমি বললাম, এবার ইন্টারের ফাইনাল ইয়ারে পরীক্ষা দিয়েছি। আপনি? মায়া তখন খুশি হয়ে ওর হাত বাড়িয়ে দিয়ে বলল, আমিও। আচ্ছা, আমরা যেহেতু একই ক্লাসে, তাহলে কি ফ্রেন্ড হতে পারি? আমি মায়ের হাত না ধরে বললাম, হওয়া যায়। হঠাৎ করে মায়া আমার হাত ধরতেই তারপর বলল, যেহেতু ফ্রেন্ড হয়েছো, তাহলে তুমি করে কথা বলি। আমি মায়ের কাছ থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, ঠিক আছে বলবো। তারপর আমরা কিছুক্ষণ গল্প করে রুমে চলে এলাম। মায়া মেয়েটা অনেক মিশুক, সহজে আমার সাথে মিশে গেছে। 7 দিন পর আজকে মায়া চলে যাচ্ছে, সাথে আমার ফ্যামিলির সবাই, শুধু আমি বাদে। একদিন রাতে ছাদে দাঁড়িয়েছিলাম, যখন নিচে নেমে রুমে যাব, তখন ভাইয়ের রুম থেকে ভাবি ভাইয়াকে আমার ব্যাপারে কে যেন বলছে। আমি দরজায় কান লাগিয়ে দিলাম, তখন ভাইয়া ভাবিকে বলল, আচ্ছা, তুমি সবাইকে তোমার বাসায় যেতে বললে, কিন্তু মিজুকে যেতে বললে না কেন? তখন ভাবি ভাইয়াকে বলল, দেখো, তোমার ভাইকে আমি দু চোখে দেখতে পারি না। তার চেয়েও বড় কথা হলো, তোমার ভাইকে আমার ভালো লাগে না, যার জন্য ওকে যেতে বলিনি। তখন ভাইয়া কিছুটা রাগী কণ্ঠে বলল, কি কারণে ভালো লাগে না সেটা তো একটু বলবে। তখন ভাবিও রাগী কণ্ঠে ভাইয়াকে বলে উঠল, সেটা বলতে পারবো না। তোমাকে বলেছি তোমার ভাইকে ভালো লাগে না মানে লাগে না। এটা নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না। ভাবির এমন কথা শুনে ভাইয়া কিছু বললো না। ভাবির এমন কথাগুলো শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। জানি না ভাবি আমাকে পছন্দ করে না কেন। ভাবির কথা শুনে ভালো লাগছে না, তাই রুমে না গিয়ে আবার ছাদে গেলাম। ছাদে গিয়ে ভাবির বলা কথাগুলো ভাবছি, তখন হঠাৎ করে কেউ একজন আমার পেছনে এসে দাঁড়ালো। পেছনে তাকে দেখি মায়া দাঁড়িয়ে আছে। মায়া দিকে তাকানো মাত্রই মায়া আমার হাতে একটা চিঠি ধরে দিয়ে চলে গেল। আমি চিঠিটা খুলে পড়তে লাগলাম। চিঠিতে লেখা ছিল, তোমাকে প্রথম যেদিন দেখি সেদিন তোমাকে ভালো লাগে, আর তোমার সাথে থাকতে থাকতে এতদিনে তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই আই লাভ ইউ, ইতি মায়া। চিঠিটা পরে আমি কিছুক্ষণ ঘোরের ভেতরে গেছিলাম। সত্যি বলতে আমিও মায়াকে ভালোবেসে ফেলেছি, তাই ওকে হ্যাঁ বলে দেবো। তবে আজকে আর বলবো না, পরে একসময় বলে দেবো। তারপর আমি ছাদ থেকে নেমে সোজা রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালে সবাই ভাবির বাসাতে গেল, শুধু আমি বাদে। সবাই চলে যাওয়ার পর আমি রুমে এলাম, তখন আমার ফোনটা বেজে উঠলো। পকেট থেকে বের করে দেখি মায়া ফোন করছে। আমি কল রিসিভ করতেই ওপাশ থেকে মায়া বলে উঠলো, কি মিস্টার, আমার প্রশ্নের উত্তর কোথায়? আমি কোনো কিছু না ভেবে বলে দিলাম, আই লাভ ইউ টু। ওপাশ থেকে মায়া খুশি হয়ে বললো, সত্যি? এভাবেই শুরু হয়েছিল আমাদের ভালোবাসা। দেখতে দেখতে 20 দিন কেটে গেছে, আমাদের কথা এখনো কাউকে জানায়নি। আর ভাবি তো এখন আমাকে আরও দেখতে পারে না। 1 মাস পর হঠাৎ করে মায়া আমাকে কল করলো। আমি কলটা রিসিভ করলাম, তখন ওপাশ থেকে মায়া বলল, কালকে আমি তোমাদের বাসায় আসবো। তখন আমি বললাম, ঠিক আছে এসেও কোনো সমস্যা নেই। তারপর আরও কিছু কথা বলে কলটা রেখে দিলাম। পরের দিন সকালে ছাদে বসেছিলাম, এমন সময় কেউ একজন আমার পাশে এসে বসে আমার হাত ধরলো। আমি তার দিকে তাকিয়ে দেখি মায়া, তাই আমি বললাম, তুমি কখন এসেছো? তখন মায়া কিছুটা মিষ্টি কণ্ঠ নিয়ে বলল, এইমাত্র এসেছি, এসেই তোমাকে খোঁজা শুরু করে দিয়েছি। অনেকক্ষণ খোঁজার পর তোমাকে ছাদে পেলাম। আমি বললাম, আমি বেশিরভাগ সময় ছাদের উপরেই বসে থাকি, তাই আমাকে ছাদেই বেশি পাবে। তারপর আমরা দুজনে বসে অনেক কথা বলতে লাগলাম। অনেকক্ষণ কথা বলার পর হঠাৎ করে ভাবি আমাদের পেছনে এলো। ভাবির আসার সময় আমি খেয়াল করেছিলাম, ভাবি পেছনে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলে উঠলো, এখানে হচ্ছে কি? এবং মায়া, তুই ওর সাথে কি করছিস? মায়া হঠাৎ করে ভাবির কণ্ঠ শুনে ভয় পেয়ে গেল, তাই ভাবির দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কিছু না, এমনি বসে আছি। তারপর ভাবি মায়াকে আর কিছু বলতে না দিয়ে হাত ধরে নিচে নিয়ে গেল। মায়াকে নিয়ে যাওয়ার পর আমিও নিচে গেলাম, দেখলাম সবাই বসে আছে। আমি আব্বুর কাছে যেতেই আব্বু কোনো কথা না বলে আমাকে মারতে লাগলো। আমি তখন বললাম, আব্বু আমাকে মারছো কেন? আমি কি দোষ করেছি? আমাকে একবার বলবে তো? আব্বু আমার কোনো প্রকার কথা শুনছে না, শুধু মেরেই যাচ্ছে। আমি শুধু বলছি, কেন মারছো? মাঝখান থেকে ভাইয়া বলে উঠলো, তোকে কেন মারছি তুই জানিস না? এই বলে ভাইয়া আমাকে মারতে লাগলো। প্রচণ্ড মারার কারণে আমার শরীর অনেক জায়গা দিয়ে রক্ত বের হতে লাগলো। ব্যথার কারণে আমি মেঝেতে শুয়ে পড়লাম। তখন আব্বু রাগী কণ্ঠে বলতে লাগলো, তোকে আমার ছেলে বলতেও ঘৃণা হয়, তুই এই কাজ করবি আমি আগে জানতাম না।
আমি শরীরের ব্যথা নিয়ে বললাম, আমি কি করেছি অন্তত সেটা একটু বলো। তখন হঠাৎ করে ভাবি নাকে কান্না গলা নিয়ে বলে উঠলো, কি করছো মানে? আমার বোনের ইজ্জত নষ্ট করতে চেয়েছিলে না? ওকে রুমের মধ্যে নিয়ে তুমি ওর সর্বনাশ করতে চেয়েছিলে, আর এখন তুমি কিছুই জানো না? আমি তোমাদের হাতে নাতে ধরেছি। ভাবির কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম, এসব কি বলছে ভাবি? তখন আমি বললাম, ভাবি আপনি এগুলো কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? তখন ভাই আমার সামনে এসে রাগী কণ্ঠে বলে উঠলো, যা সত্যি তাই বলেছি। মায়া নিজে আমাদের বলেছে যে তুই ওর ইজ্জত নষ্ট করতে চেয়েছিস। তুই ওকে ধর্ষণ করতে চেয়েছিস। তুই একটা ধর্ষক। আমি বুঝতে পেরেছি এদেরকে মায়ার মুখ থেকে আসল ঘটনা শোনাতে হবে। তাই মায়াকে উদ্দেশ্য করে বললাম, মায়া তুমি অন্তত বলো আমি এগুলো কিছুই করিনি। তখন মায়া ন্যাকা কান্না করতে করতে বললো, হ্যাঁ, তুমি আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছো। তুমি একটা বাজে ছেলে। জানি না এভাবে কত মেয়ে জীবন নষ্ট করেছো। ভাগ্যিস তখন আপু এসেছিল, না হলে আমার যে কি হতো। বাকিটা বলার আগে মায়া প্রচুর কান্না করতে লাগলো। আমি বুঝে গেলাম ভাবি মায়াকেও নিজের দলে করে নিয়েছে। এসব ভাবছি তখন আব্বু বলে উঠলো, আমি এখনই তোকে ত্যায্য পুত্র করব। আজকে থেকে আমার একটা ছেলে। আমি কিছুই বললাম না। আমি জানি এটা ভাবির সাজানো নাটক, যেটাতে মায়াও ছিল, কিন্তু কেন আমার সাথে এমন নাটক করলো সেটা বুঝতে পারলাম না। তখন আমি আব্বুকে বললাম, তুমি এটা করো না প্লিজ। ভাই আমার সামনে একটা কাগজ দিয়ে বললো, চুপ করে থাক তুই। এই নে, এটাতে সাইন করে দে। তখন আমি আবার আব্বুকে বললাম, আব্বু প্লিজ আমার কথাটা শোনো। তখন আব্বু রাগী কণ্ঠে বলল, চুপচাপ সাইন করে দে, না হলে আমাদের মরা মুখ দেখবি। এটা বলার পর আব্বু কাগজটা সাইন করতে বললেন। আমি সবাইকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কেউ আমার কথা শুনতে চাইল না। বুঝতে পারলাম সবাই ভাবির নাটকে সত্যই মনে করেছে। যেখানে আমার উপর কারো বিশ্বাস নেই, সেখানে আমার থেকে লাভ হবে না। তাই কাগজটা হাতে নিয়ে সাইন করে দিলাম। কাগজটা স্বাক্ষর করে বাস থেকে বের হয়ে যাওয়ার সময় ভাবিকে বললাম, আপনি কাজটা ঠিক করলেন না, এর বিচার আল্লাহ করবে। আর মায়া তুমি তো আমাকে ভালোবাসতে, তাহলে এরকম করলে কেন? আর তোমার ভালো থেকে আজ থেকে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সত্যটা একদিন জানতে পারবে, হয়তো আর আমাকে পাবে না। কথাগুলো বলেই বাসা থেকে বের হয়ে এলাম। আজকে প্রচুর কান্না পাচ্ছে, কিন্তু আমি কাঁদবো না, কারণ ছেলেদের কাঁদতে নেই, আফসোস করতে পারে না। একটা বাইরের মেয়ের জন্য সবাই আমাকে অবিশ্বাস করলো। যাই হোক, তারা যেহেতু আমাকে সারা ভালো থাকতে পারবে, আমি তাদের সারা ভালো থাকবো, এতে আমার কোনো সমস্যা হবে না। তাদেরকে দেখে দিতে হবে তাদের ছাড়াও আমি বাঁচতে পারি। হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে চলে এলাম। আমার কাছে মাত্র কয়েক হাজার টাকা এবং মোবাইল রয়েছে। কি করব, কোথায় যাব, কিছু বুঝতে পারছি না। বাস কাউন্টারের চেয়ারের মাথায় হাত দিয়ে বসে আছি। এমন সময় আমার বন্ধু রাজ সাথে দেখা হয়ে গেল। আমাকে এরকম চিন্তিত দেখে বলল, কিরে কেমন আছিস এবং তোকে এত চিন্তিত লাগছে কেন? আমি বেশি কিছু না ভেবে বললাম, আমার লাইফ শেষ হয়ে গেছে। তখন রাজ বলল, কেন, কি হয়েছে আমাকে একটু বল দেখি। আমি রাজকে সবকিছু খুলে বললাম। রাজ আমার ঘটনা শুনে অনেক দুঃখ প্রকাশ করে বলল, আচ্ছা তাহলে এখন আমার সাথে চল। তখন আমি অবাক হয়ে বললাম, তোর সাথে কোথায় যাব? তখন রাজ বলল, কোথায় আবার, আমার সাথে ঢাকায় চল, সেখানে আমার সাথে ম্যাচে থাকবি। তখন আমি আবার বললাম, কিন্তু ম্যাচ ভাড়া আমি দিব কোথা থেকে? তখন রাজ আমার কাঁধে হাত রেখে বলল, আমার সাথে ফ্রিল্যান্স করবি, তাহলেই তোর চলে যাবে। আমি অনেকক্ষণ ভাবলাম রাজ ঠিক কথাই বলছে। তাই আমি বললাম, ঠিক আছে তাহলে চল। তারপর আমি রাজের সাথে ঢাকা চলে আসি। তারপর ওর সাথে ম্যাচে উঠে ফ্রিল্যান্স করে নিজের পড়াশোনা চালিয়ে নিলাম। প্রথম প্রথম কষ্ট হলেও পরে সব কিছু ঠিক করে নিয়েছি। আস্তে আস্তে সপ্তাহ গেল, মাস গেল, তারপর কয়েক বছর কেটে গেল। আমার পড়ালেখা শেষ করলাম। পড়াশোনায় ভালো হওয়ার কারণে একটি কোম্পানিতে এমডি হিসেবে চাকরি পেলাম। চাকরি করেই 8টা ফ্ল্যাট কিনেছি। তার ভেতরে একটাতে আমি থাকি, বাকিগুলো ভাড়া দেওয়া থাকে। আস্তে আস্তে নিজেই বিজনেস শুরু করি। তারপর ব্যাংক থেকে মোটা অঙ্কের একটা লোন নিয়ে কোম্পানির পিছনে কাজে লাগাই। প্রায় 3 বছর পর আজ আমি সফল বিজনেসম্যান। দেশের টপ 5 জন বিজনেসম্যান ও 5 জন ধনী লোকের মধ্যে আমি একজন। টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো অভাব নেই। একটা কোম্পানি থেকে এখন 7টা কোম্পানি বানিয়েছি। নিজেকে আরও বড় পদে দেখতে চাই। যাকে সব কথা, সেদিনের পর থেকে মায়া নামটা আমার জীবন থেকে মুছে ফেলেছি। কারোর জন্য আফসোস করি না। এই ছিল আমার অতীতের ঘটনা। এবার চলুন বর্তমানে ফিরে যাক। বর্তমান এতক্ষণ ঘটনাগুলো ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থেকেই বলছিলাম। ঘটনাগুলো বলতে বলতে অন্য একটা গ্রহে হারিয়ে গিয়েছিলাম। তখন একজন চাচা এসে বলল, বাবা একটু সাইডটা দাও, আমি সামনে নেমে যাব। চাচার কথায় ভাবনা থেকে ফিরে এলাম। অনেকক্ষণ ধরে দরজার কাছে দাঁড়িয়েছিলাম, তাই আমার পা ব্যথা করছে। এখন নিজের সিটে ফিরে যাব, তাই নিজের সিটের দিকে পা বাড়ালাম। সিটে গিয়ে বসতেই
ওনারা সবাই আমার দিকে কেমন করে যেন তাকালো। আমি সেদিকে কোনো প্রকার ভ্রুক্ষেপ না করে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ করে ভাইয়া আমাকে বলে উঠলো, ভাই কেমন আছিস এবং কোথায় ছিলি এত বছর? ভাইয়ার কণ্ঠ শুনে আমি রাগী কণ্ঠে বললাম, আপনি আমাকে কোন সূত্রে ভাই বলছেন? আমি কারো ভাই না, আমার কেউ নেই, আমি এতিম। এটা আপনি জানেন না? এমন কণ্ঠ এবং কথা শুনে ভাইয়া আমাকে আর কিছু বললো না। সন্ধ্যার দিকে ট্রেন আমার গন্তব্যস্থানে এসে থামলো। আমি আমার মতো ট্রেন থেকে নেমে গেলাম। এই স্টেশনে ওনারাও নামবে। সারাদিনে তারা অনেকবার আমার সাথে কথা বলতে এসেছে, তবে আমি তাদের সাথে কোনো প্রকার কথা বলিনি। স্টেশন থেকে বাইরে এসে গাড়িতে উঠলাম। আমার লোকেরা আমার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। গাড়িতে উঠে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে মনে মনে বললাম, আজকে আমারও এমন একটা হাসি খুশি পরিবার থাকতো। তবে সবার ভাগ্য সেটা হয় না। স্যার আমরা চলে এসেছি। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে পরিবারের কথাগুলো নিয়ে ভাবছিলাম। এমন সময় ড্রাইভার কথাটা বলে উঠলো। আমি চারিদিকে তাকিয়ে দেখি বাসার সামনে চলে এসেছি। তাই গাড়ি থেকে নেমে ড্রাইভার থেকে দরজার চাবি নিলাম। এখানে থাকার জন্য নিজের টাকা দিয়ে একটা 10তলা ফ্ল্যাট বাসা বানিয়েছি, পুরোটাই এসি লাগানো। আমি এইমাত্র সেই বাসাতেই উঠলাম। চাবি দিয়ে দরজা খুলে বাসা ঢুকলাম। বাসাটা চারিদিকে তাকিয়ে দেখলাম অনেক বড় বাসা। যাই হোক, সারা বাসা ঘুরে দেখলাম না। ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বাসার বাইরে এলাম। এখন রেস্টুরেন্টে যাব, কারণ এখানে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। তার চেয়েও বড় কথা হলো আমি খাবার রান্না করতে পারি না। সব সময় খাবার রেস্টুরেন্ট থেকে কিনে খাই। বাসার ভেতর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এই কয়েক বছরের রাস্তাঘাটগুলো অনেক বদলে গেছে। নতুন নতুন রাস্তা তৈরি হয়েছে। আমার গন্তব্য ছিল রেস্টুরেন্টে যাওয়া, তাই সেদিকে রাস্তা ধরে হাঁটতে লাগলাম। একটু পর একটা বাড়ি থেকে নেমে গেলাম। বাড়িটা আর কারো না, আমাদের বাড়ি ছিল। বাড়ির সব কিছু আগের মতোই আছে। কিছুক্ষণ চোখ বুলিয়ে নিলাম বাড়িটার উপর। চোখটা ছাদে পড়ে দেখলাম একটা মেয়ে এবং ছেলে দাঁড়িয়ে কথা বলছে। অন্ধকার থাকায় মুখটা ভালোভাবে দেখতে পেলাম না। বাসার দরজা থেকে মনে হলো কেউ বোধহয় বাসা থেকে বের হবে, তাই ওখান থেকে হাঁটা শুরু করলাম। আমি কাউকে দেখাতে চাই না যে আমি এই শহরেই আছি। জোরে জোরে হাঁটছি। 5 মিনিট পর একটা রেস্টুরেন্টের সামনে এসে গেলাম। তারপর রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে নিয়ে বিলটা দিয়ে বাইরে এলাম। বাসায় যাওয়ার জন্য একটা রিক্সা ডাক দেবো, এমন সময় আমার বয়সের একজন আমার কাছে এসে বলল, আপনি কি মিজু? কথাটা বলার পর আমি ছেলেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চেনার চেষ্টা করলাম। মুখ ভর্তি দাড়ি, বড় বড় চুল, কিন্তু চেহারাটা অনেকবার দেখেছি। তাই বললাম, হ্যাঁ আমি মিজু, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। তখন ছেলেটা খুশি হয়ে আমাকে বলল, আমাকে চিনতে পারছিস না? আমি তোর বন্ধু নিলয়, কলেজে যে একসাথে পড়লাম। নিলয় নামটা শুনে মনে পড়লো কলেজে আমার একটা বন্ধু ছিল, ওর নাম ছিল নিলয়, কিন্তু ওখানে বড় বড় চুলদারি থাকার কারণে চিনতে পারিনি। আরে নিলয়, ভালো আছিস? কথাটা বলেই জড়িয়ে ধরলাম। নিলয় আমাকে জড়িয়ে ধরে বলল, আমি ভালো আছি, কিন্তু তুই কেমন আছিস? আমি ভালো আছি, তোর এই অবস্থা কেন? তখন নিলয় আমাকে ছেড়ে দিয়ে বলল, কেন, আমার আবার কি হয়েছে? আমি নিলয়ের চুলে হাত দিয়ে বললাম, এই যে এত বড় বড় চুল দাড়ি, এগুলো তুই কেন করছিস? নিলয় আমার হাতটা ওর চুল থেকে সরিয়ে নিয়ে বলল, এসব বাদ দে, ইচ্ছে করে এইসব রেখে দিয়েছি। তার আগে তুই বল, এত বছর কোথায় ছিলি? এত বছর ঢাকায় ছিলাম, তুই বর্তমানে কোথায় আছিস? আমি এখন এই শহরে থাকি, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। তুই কি করিস? আমিও একটা কোম্পানিতে প্রাইভেট জব করছি। একটা জরুরি মিটিংয়ে এখানে এসেছি। মিথ্যা বললাম। ও আচ্ছা, তুই হঠাৎ করে এখান থেকে চলে গেছিলি কেন? তোর বাসার কাউকে বললে বলতো আমরা জানি না। কি হয়েছিল? তখন আমি নিলয়ের কাঁধে হাত রেখে ওর সাথে হাঁটতে হাঁটতে বললাম, সেটা অনেক বড় ঘটনা, পরে এক সময় না হয় তোকে বলবো। তখন নিলয় ভ্রু কুঁচকে বলল, না, তুই এখন বল, কি কারণে তুই এখান থেকে চলে গিয়েছিলি? এবার আমি বাড়তি কোনো কথা না বলে নিলয়কে সব ঘটনা খুলে বললাম। আমার ঘটনা শুনে নিলয় বলল, ছি, তোর ভাবি তোর সাথে এই কাজটা একদম ঠিক করেনি। আমি কালকেই তোর বাসায় গিয়ে তোদের সকলকে সব সত্য বলে আসবো। সাথে সাথে নিলয়কে বাধা দিয়ে বললাম, আমার জীবন থাকতে তুই কখনো এইসব কথা তাদের বলবি না। নিলয় কিছুটা অবাক হয়ে বলল, কিন্তু কেন? তাদেরকে এখন বলে কোনো লাভ হবে না। তাদের ছাড়াই আমি চলতে শিখে গেছি, নিজের পায়ে নিজে দাঁড়িয়েছি। এখন আমার তাদের দরকার নেই। তুই সবকিছু ভেবে বলছিস তো? কোনোদিন তো তাদের ক্ষমা করতে হবে, তুই কি করবি না? এবার আমি কিছুটা বিরক্তিকর ভাব নিয়ে বললাম, আমার কাছে তাদের জন্য কোনো ক্ষমা নেই। তাদেরকে তাদের মতো থাকতে দে, আমাকে আমার মতো। তুই মাঝখানে এসে সমস্যার সৃষ্টি করবি না প্লিজ। নিলয় আমার কথাগুলো বুঝতে পেরে যাওয়ার কারণে বলল, আমি বুঝতে পেরেছি, এই বিষয়ে আর কথা বলবো না, কেমন? এই বিষয়ে কথা না বললে আমি সবচেয়ে বেশি খুশি হব। ঠিক আছে, বাদ দে। এখন কোথায় থাকছিস এবং কয়দিন থাকবি এখানে? এখন এখানে থাকছি এবং অফিসের কাজ শেষ হলে আমি চলে যাব। তাহলে চল আমার বাসায় যাওয়া যাক।
না, এখন আর কারো বাসায় যাব না, বাসায় গিয়ে ঘুমাবো। অনেকটা রাস্তা হেঁটে এসেছি, তাই ভালো লাগছে না। ও তাহলে এখন বাসায় চলে যাবি নাকি? হ্যাঁ, এখন বাসায় যাব। তুই কোথায় যাবি? আমিও বাসাতেই যাব। তাহলে চল যাওয়া যাক। তারপর আমি এবং নিলয় একসাথে হাঁটতে লাগলাম। নিলয়ের বাসা আমার বাসার পাশেই, তাই আমার সাথে যাচ্ছে। দুজনে নানা বিষয়ে গল্প করতে করতে যাচ্ছিলাম। হঠাৎ করে ভাইয়ের সাথে দেখা। ভাইও আমাকে দেখে বোধ হয় কিছুটা অবাক হলো, তবে কথা বলতে এলো না। আমিও নিজে থেকে কথা বলতে গেলাম না, কারণ তাদের কারোর সাথে আমার কথা বলার ইচ্ছে নেই। ভাইয়ের মুখ দেখে বুঝতে পেরেছিলাম সে আমাকে কিছু বলতে চায়, কিন্তু কি ভেবে যেন সেটা বললো না। ভাইয়া চলে যাওয়ার পর নিলয় আমাকে বলে উঠলো, তোর ভাইয়ার সাথে কথা বললি না? তোকে তো বললাম ওদের কারোর সাথে আমি কথা বলতে চাই না, তাহলে কেন এই কথা বারবার বলছিস? হ্যাঁ, তোর ভাইকেও দেখে মনে হলো তোকে যেন কি বলতে চেয়েছিল কিন্তু বলেনি। বাদ দে ওদের কথা। তারপর আমরা দুজনে কথা বলতে বলতে আমার বাসায় চলে এলাম। তাই নিলয়কে বিদায় দিয়ে আমি বাসার ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। আজকে শরীর অনেক ক্লান্ত, তাই বেশি রাত জাগলাম না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হলাম। অফিসে যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে গাড়ি থামিয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। অফিসে আসার সময় পিয়ন এসে আমাকে ইন্টারভিউ রুমে নিয়ে গেল। সেখানে অনেকেই বসেছিল, আমি গিয়ে ওখানে বসলাম। একটু পর হঠাৎ করে মিটিং রুমে দুজন লোক ঢুকে পড়লো। তাদের চিন্তায় আমার কোনো প্রকার অসুবিধা হলো না, কারণ তারা হলো ভাইয়া এবং আব্বু। তারা আমাকে এখানে বসে থাকতে দেখে অনেকটা অবাক হয়ে গেছে। বোধহয় আমার দিকে হা করে তাকিয়েছিল কিছুক্ষণ। আমি তাদের দিকে বেশি খেয়াল না করে অন্যদিকে তাকিয়ে থাকতে লাগলাম। একটু পর মিটিং শুরু হলো। মিটিং শেষ হতে প্রায় দুপুর 2টা বেজে গেল। এর ভেতর ভাইয়া ও আব্বু অনেকবার কথা বলতে চেয়েছে, কিন্তু আমি কথা বলিনি। দুপুরে মিটিং শেষ হওয়ার অফিসে ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে বাসে চলে গেলাম। কালকেও মিটিং হবে, যার জন্য আমাকে এখানে থাকতে হবে। বিকেলবেলা নিলয়কে ফোন করে বাসে আসতে বললাম। 10 মিনিট পর কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে দেখি নিলয় দাঁড়িয়ে আছে। আমি কিছু বলতে যাবো, তখন নিলয় বলে উঠলো, হ্যাঁ বল, কি বলবি? তোর কি কোনো কাজ আছে? না, আমার হাতে এখন তেমন কাজ নেই। কেন? তাহলে চল কোথা থেকে ঘুরে আসি, একা একা থাকতে আর ভালো লাগছে না। তাহলে চল যাওয়া যাক। তুই দাঁড়া, আমি রেডি হয়ে আসছি। তারপর নিলয়কে দাঁড় করিয়ে রেডি হয়ে নিয়ে নিলয়ের সাথে বাইরে চলে গেলাম। বাসার সামনে থেকে রিক্সা ডাক দিয়ে উঠে পড়লাম। প্রথমে আমরা একটা পার্কে গেলাম, সেখানে কিছুক্ষণ বসে থেকে চলে গেলাম নদীর পাড়ে। নদীর কিনারে পাথরের উপর বসেছিলাম আমি এবং নিলয়। এমন সময় হঠাৎ করে একটা মেয়ের দিকে ইশারা দিয়ে বলল, দেখ তো মেয়েটাকে, তোর ভাবির মতো দেখতে না? নিলয়ের কথা শুনে আমি ওর হাত বরাবর তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ নিলয়কে বলছিল মেয়েটাকে ভাবির মতো দেখতে। আসলে সেটা ভাবির মতো দেখতে না, সেটা ভাবি, এবং তার সাথে মায়াও আছে। তাদের দেখে মনে হলো তারা বোধহয় আমাকে দেখতে পেয়েছে, তাই আমার দিকে আসতে লাগলো। তখন আমি নিলয়কে বললাম, ওরা কিছু বললে তুই কিছু বলবি না কেমন? নিলয় মাথা নেড়ে হ্যাঁ জানালো। তখন তারা প্রায় আমাদের কাছাকাছি চলে এসেছে। তারা আমার সাথে কথা বললো, আমি তাদের সাথে কথা বললাম না। দেখলাম ভাবি আমার পাশে এসে দাঁড়ালো। তারপর বললো, মিজু, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি তার কথার কোনো প্রকার উত্তর না দিয়ে নিলয়কে বললাম, চল এখন তাহলে বাসে যাওয়া যায়, এখানে থাকা যাবে না। বলে নিলয়কে নিয়ে ওখান থেকে উঠে চলে এলাম। তখন ভাবি আবার বলল, মিজু প্লিজ আমার কথাটা শুনে যাও, তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে। ভাবির কথায় পাত্তা না দিয়ে ওখান থেকে চলে এলাম। আমি এবং নিলয় হাঁটছিলাম। এমন সময় নিলয় বলে উঠল, আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। বল দেখি, তোর কি প্রশ্ন? আচ্ছা, তোর ভাবি তোর সাথে অমন ব্যবহার করেছিল কেন? এরকম করার কারণটা আমি নিজেও জানি না, তোকে কিভাবে বলবো? নিলয় কিছুটা অবাক হয়ে বলল, তার মানে তুই জানিস না? না, এবং কখনো জানতেই চাইনি কেন এমন করেছে। তবে এখন জানার চেষ্টা করতে হবে। এখন কোথায় যাবো? সন্ধ্যা তো হয়ে এলো। চল কোথাও গিয়ে বসে থাকি। ঠিক আছে, তার আগে চল তোকে আমার বাসা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এখন? হ্যাঁ, এখন যাব, চল। এত করে যখন বলছিস তাহলে চল যাওয়া যাক। তারপর নিলয় একটা রিক্সা ডাক দিল। দুজনে রিক্সায় উঠে নিলয়ের বাসার সামনে চলে এলাম। আমি রিক্সা থেকে নেমে নিলয়ের সাথে বসার ভেতরে গেলাম। দরজার কাছে গিয়ে কলিং বেল বাজিয়ে দিতেই একজন মেয়ে এসে দরজা খুলে দিল। আমি এর আগে অনেকবার নিলয়ের বাসায় এসেছি, কিন্তু কখনো এই মেয়েকে দেখিনি। তখন নিলয় বলে উঠলো, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। আমি ভেতরে যেতেই নিলয় মেয়েটাকে দেখিয়ে বলল, এটা তোর ভাবি, নাম জান না? আমি মনে মনে বললাম, তার মানে ওটা নিলয়ের বউ? ও আচ্ছা, আঙ্কেল আন্টি কোথায়? তাদের তো দেখছি না। তারা কয়েকদিনের জন্য গ্রামের বাড়ি গেছে। তুই দাঁড়িয়ে আছিস কেন? বস। আমি সোফায় বসলাম। তখন জান্নাত মানে নিলয়ের স্ত্রী আমাকে চা নাস্তা দিল। আমি সেগুলো খেতে লাগলাম এবং ওদের সাথে গল্প করতে লাগলাম। কিছুক্ষণ ওদের বাসায় থাকার পর আমি বললাম, আজকের মতো এই পর্যন্ত, পরে যদি এই শহরে আসি তাহলে আবার দেখা হবে, কেমন? তুই চলে যাবি কবে?
কালকে অফিসের মিটিং শেষ হবে, তাই পরশু সকালেই চলে যাব। ঠিক আছে। আমি আর কিছু না বলে ওখান থেকে সোজা বাসায় চলে এলাম। বাসায় আসার পথে রাতের খাবার কিনে নিয়ে এসেছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বাজতে চলেছে। আজকের দিনের সময়টা কোথা দিয়ে চলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে খাবার প্লেটে নেব, এমন সময় কলিং বেল বেজে উঠলো। এত রাতে আমার বাসায় কে আসবে সেটা দেখার জন্য দরজা খুললাম। আমি ভেবেছিলাম হয়তো নীল এসেছে, কিন্তু আমার ধারণা ভুল করে দিল, কারণ দরজার কাছে ভাবি, ভাইয়া এবং মায়া দাঁড়িয়ে আছে। তাদের আমি এখানে মোটেও আশা করিনি। আমি দরজা লাগিয়ে দেবো, এমন সময় ভাইয়া আমাকে বললো, তুই দরজা লাগিয়ে দেওয়ার আগে তোর ভাবির কথাগুলো শোন। আমি আপনাদের কারো কোনো কথা শুনতে চাই না। আপনারা এখানে কেন এসেছেন? আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আপনাদের কাউকে আমি কখনো ক্ষমা করব না। আপনারা এখান থেকে চলে যান বলে দরজা লাগিয়ে দেবো। হঠাৎ করে তারা দরজা ধাক্কা দিয়ে বাসার ভিতরে ঢুকে পড়লো। তখন আমি রাগী কণ্ঠে বললাম, আপনাদের সাহস তো কম না, আমার বাসার ভিতরে ঢুকে পড়ছেন। চুপচাপ চলে যাবেন নাকি দারোয়ানকে দিয়ে এখান থেকে বের করে দেবো, কোনটা? তখন ভাবি কিছুটা কান্না কান্না ভাব নিয়ে বললো, তুমি আমাদের কথাগুলো শুনলে আমরা চলে যাব। প্লিজ তুমি আমার কথাগুলো শোনো। কি কথা শুনবো আপনার? একে তো আমার জীবন নষ্ট করে দিয়েছেন, তারপরে এখন আবার এখানে নাটক করতে এসেছেন। বের হয়ে যান আমার বাসা থেকে, আপনাদের মুখটা আমি দেখতে চাই না। এটা বলে জোর করে তাদের আমার বাসা থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিলাম। ওদের এইসব নাটক এখন আর আমার ভালো লাগছে না। আমার জীবনটা নষ্ট করে দিয়ে আবার এসেছে আমাকে করুণা দেখাতে। দরজার ওপাশ থেকে অনেকক্ষণ ডাকাডাকি করলো, কিন্তু আমি তাদের ডাকে সাড়া দিলাম না। টিভি দেখতে দেখতে ডিনার করে নিয়ে ঘুমিয়ে গেলাম, কারণ সকালে আমার অফিস আছে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য দরজা খুললাম। দেখি দরজার সামনে ভাবেই বসে আছে। আমাকে দেখা মাত্রই আমাকে বলে উঠলো, মিজু তোমার সাথে আমার কথা আছে। মনে মনে ভাবলাম, এত করে যখন বলছে তখন না হয় আমরা একটা প্রশ্নের উত্তর নিয়ে নিই। তাই বললাম, আপনার কোনো কথা আমি শুনতে চাই না, শুধু আমরা একটা প্রশ্নের উত্তর দিন। আপনি আমার সাথে সেদিন ওই কাজ করছিলেন কেন, এবং আমাকে সহ্য করতে পারতেন না কেন? তুমি যা বলবে আমি সেইটার উত্তর দিতে রাজি। তুমি শুধু আমার কথাটা আগে শোনো। তখন আমি কিছুটা রাগে কণ্ঠ নিয়ে বললাম, আমার প্রশ্নের উত্তর দিন আগে, তারপর আপনার কথা শুনবো। তখন ভাবি কান্না করতে করতে বললো, আসলে তোমার সাথে অমন ব্যবহার করেছিলাম তার কারণ তুমি মায়াকে ভালোবাসতে দেখে। ভাবের কথাটা শুনে আমার কেমন যেন সন্দেহ লাগলো, কারণ মায়াকে তো ভালোবেসেছিলাম তাদের বিয়ের 1 সপ্তাহ পর, কিন্তু সে তো আমাকে ঘৃণা করতো যেদিন বিয়ে ছিল সেদিন থেকে। সোজা বুঝে গেলাম উনি আমাকে মিথ্যে বলছেন। তাই আমি বললাম, আমাকে মিথ্যে বলছেন কী কারণে? সত্য করে বলুন, কী কারণে আমার সাথে অমন কাজ করেছেন এবং আমাকে কেন দেখতে পারতেন না? আমি তোমাকে মিথ্যা বলবো কেন? আমি সত্য কথা বলছি। আমি ভাবিকে আর কিছু না বলেই ওখান থেকে নিচে চলে এলাম। আমার পেছনে পেছনে ভাবি হইলেন, তবে আমি কিছু বললাম না। উনি যে আমাকে মিথ্যে বলেছে সেটা পুরোপুরি ক্লিয়ার, ভালোভাবে বুঝে গেছি। উনি আসল সত্যটা বলবে না, আমার মায়ের কাছ থেকেই জানতে হবে, কারণ এইসব ব্যাপার মায়া নিশ্চয়ই জানবে। এখন দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে অফিসে যেতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। তাই গাড়িতে উঠে অফিসে চলে গেলাম। অফিসে এসে মিটিংয়ে গিয়ে বসলাম। আজকেও দুপুর 2টা পর্যন্ত মিটিং চললো, তবে আজকে আব্বু এবং ভাইয়া আসেনি। মিটিং শেষ করে ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে বাসায় চলে এলাম। কালকে ঢাকায় ফিরে যাব, তবে তার আগেই আমাকে মায়ের সাথে দেখা করতে হবে। কিন্তু সেটা করব কীভাবে? আমার কাছে তো মায়ের ফোন নাম্বার নেই। ওর আগে যে নাম্বারটা ছিল সেটাও ডিলিট করে দিয়েছি। বিছানায় শুয়ে শুয়ে এইসব ভাবছিলাম, এমন সময় কলিং বেল বেজে উঠলো। আমি উঠে গিয়ে দরজা খুলে দেখি নীলা দাঁড়িয়ে আছে। আমি ওকে বাসার ভেতরে আসতে বললাম। আমার চিন্তিত মুখ দেখে নীলা বলল, তোকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? একটা কথা ভাবছি। কি কথা সেটা একটু আমাকে বল। মায়ের সাথে দেখা করতে হবে, বুঝেছিস? কেন মায়ের সাথে দেখা করবি কেন? আসল সত্যটা জানার জন্য মায়ের সাথে কথা বলা দরকার আমার। ও, তাহলে মায়াকে কল করে দেখা করতে বল। সেটাই তো পারছি না, আমার কাছে মায়ের নাম্বার নেই। ঠিক আছে, তুই চিন্তা করিস না। মায়া এখন কোথায় আছে সেটা কি জানিস? বোধহয় আমাদের বাসায় আছে, কালকে তো ভাইয়ের সাথে এসেছিল। ঠিক আছে, দাঁড়া আমি দেখছি। তুই বাসাতেই থাকিস কেমন? বলে নীলা চলে গেল। আমি জানি না নীলা এখন কি করে মায়ের সাথে আমার দেখা করানোর ব্যবস্থা করবে। দেখতে দেখতে প্রায় 30 মিনিট কেটে গেল। হঠাৎ করে আমার ফোন বাজতে লাগলো। ফোনের দিকে তাকিয়ে দেখি নিলয়ের নাম্বার, তাই কল রিসিভ করলাম। তখন ওপাশ থেকে নিলয় বলতে লাগলো, হ্যালো মিজু, মায়াকে তোদের বাসা থেকে বের করে নিয়ে এসেছি। এখন ওকে কোথায় নিয়ে আসবো? কেমন করে বের করে নিয়ে এসেছিস? জোর করে নিয়ে এসেছিস নাকি? আরে না, বাসার ভেতরে গিয়ে মায়াকে বললাম যে তুই ওর সাথে কথা বলবি, তখন ও নিজের ইচ্ছাতে আমার সাথে এসেছে। ঠিক আছে, তাহলে ওকে বাসায় নিয়ে আয়। তোকে একটা কথা মেসেজে পাঠিয়ে দিয়েছি, চেক কর। তোর সাথে মেসেজে কথা বলবো এখন। বলে নিলয় কলটা কেটে দিল। বুঝতে পারলাম না কি এমন কথা
যেটা কিনা মেসেজে বলতে হবে। নিলয়ের মেসেজের জন্য অপেক্ষা করছিলাম। একটু পর আমার নাম্বারে একটা মেসেজ এলো। মেসেজটা নিলয়ের নাম্বার থেকে এসেছে। সেখানে লেখা আছে, আচ্ছা তুই কি জানিস মায়ের বিয়ে হয়েছে? মেসেজটা পড়ে কিছুক্ষণ ঘোরের মধ্যেই ছিলাম। ভাবি এমন একটা কাজ করবে সেটা আমি ভাবতেও পারিনি। আমাকে না বলে মায়ের বিয়েটাও দিয়ে দিয়েছে। তবে যেটা করেছে ভালোই করেছে, এটা নিয়ে আমার আফসোস করে লাভ হবে না। নিলয়ের মেসেজে রিপ্লাই দিলাম, না ওর বিয়ে হয়েছে ভালো হয়েছে, এটা নিয়ে আমার কোনো প্রকার সমস্যা নেই, তুই ওকে নিয়ে আমার বাসায় আয় তাই হবে। মেসেজটা নিলয়কে পাঠিয়ে দিলাম। একটু পর বাসার কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে দেখি নিলয় মায়াকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওদের বাসার ভেতর আসতে বললাম। তারপর আমি গিয়ে খাটে বসলাম। মায়া আমার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে খাটে বসতে বললাম। মায়া খাটে বসে পড়লো। তখন আমি বললাম, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করার জন্য এখানে ডেকেছি। আশা করি তুমি তোমার বোনের মতো মিথ্যা বলবে না। তুমি আমাকে যা জিজ্ঞেস করবে আমার সেটা জানা থাকলে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তুমি আমাকে বলো, তোমার বোন আমাকে সহ্য করতে পারতো না কেন? আসলে আপু টাকার খুব নেশা। যখন আপু তোমাদের বাসায় আসে তখন দেখে তোমাদের অনেক সম্পদ, যার জন্য আপু তোমাকে... মায়াকে আর কিছু বলতেই দিলাম না, কারণ পুরো কথাটা আমি বুঝে গেছি। ভাবি কেন আমাকে সহ্য করতে পারতো না এবং কেন সেদিন ওই নাটক করেছিল। ও এখন কেন আবার আমাকে তাদের কাছে ফিরে নিতে চাচ্ছে। এখন মায়াকে এখানে রেখে লাভ হবে না, তাই নিলয়কে বললাম ওকে বাসায় নামিয়ে দিয়ে আয়। আমার যা জানার দরকার ছিল সেটা জেনে গেছি। ঠিক আছে মায়া, চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। তখন মায়া আমাকে বলল, তুমি যা ভাবো না কেন আমি আজও তোমায় অনেক ভালোবাসি। এইসব কথা আপনার মুখে মারে না। আপনার বিয়ে হয়েছে, নিজের স্বামীর সাথে সুখের সংসার করুন। আপনাদের মাঝখানে আমাকে টেনে কোনো সমস্যার সৃষ্টি করবেন না। আপনি এখন আসতে পারেন। মায়া আমাকে কিছু না বলে চুপচাপ বাসার ভেতর থেকে বের হয়ে গেল। ওর সাথে নিলয়ে গেল। ওরা চলে যাওয়ার পর আমি বারান্দায় গেলাম। ভাবি এইসবের জন্য আমার জন্য এই কাজগুলো করবে সেটা ভাবতে ভাবতে একটা সিগারেট ধরালাম। আমি সিগারেট খাই না, যখন মনটা খুব বেশি খারাপ থাকে তখন একটু একটু খাই। বারান্দায় গ্রিল ধরে ব্যস্ত শহরটা দেখছিলাম। কালকে চলে যাব এই শহর থেকে। জানি না আবার কবে আসবো এখানে, বোধহয় আর জীবনেও আসা হবে না। তখন পেছনে কারো উপস্থিতি টের পেলাম। পেছনে তাকে দেখি নিলয় দাঁড়িয়ে আছে। আমাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে, একা একা দাঁড়িয়ে আছিস কেন? আজকে জানতে পারলাম ভাবি আমার সাথে কেন এমন করতো। আমার কিন্তু সেটা বলিনি। তোর উত্তরটা পরে দেবো, আগে আমার কথা শোন। একটা মানুষ টাকার জন্য কতটা নিচে নামতে পারে সেটা কি একটু ভেবে দেখেছিস? টাকার জন্য যে কেউ মানুষের জীবনও নষ্ট করতে পারে। নিলয় কিছু বলছে না, আমার কথাগুলো শুধু শুনছি। আমি আবার বলতে লাগলাম, এতদিন আমি ভাবতাম কী কারণে ভাবে আমাকে সহ্য করতে পারতো না, কিন্তু আজকে সেটা জানার পর আমি নিজেই অবাক হয়ে গেছি। ভাবে আমার সাথে অমন ব্যবহার করতো কারণ আমার বাবার টাকা পয়সা সব কিছুতে আমার অর্ধেক ভাগ ছিল। কিন্তু ওনার এত টাকার নেশা যে আমাকে বাসা থেকেই তাড়িয়ে দিল। পুরো সম্পদ ভাইয়ের নামে চলে যাবে তাই, এবং তারা সারা জীবন আরামে কাটিয়ে দিবে। মায়াকে ভালোবাসতাম, এটা তার কাছে কোনো সমস্যা ছিল না। এটাকে শুধু ব্যবহার করেছে। ছাড় না এইসব, এগুলো ভেবে কি লাভ হবে? ভাবতে চাই না, তবে মনে পড়লে অনেক কষ্ট লাগে। বাদ দে সব, তুই চলে যাবি কবে? কালকে সকালে চলে যাব। ও আচ্ছা, তাহলে থাক, বাসায় চলে যাই, কালকে সকালে না হয় দেখা হবে। ঠিক আছে যা। তারপর নিলয় চলে গেল। আমি ল্যাপটপ নিয়ে অফিসের কিছু কাজ করতে লাগলাম। হঠাৎ চোখে পড়লো আমার রাজশাহীর অফিসটায় কেন জানি লস হচ্ছে। যাক, আর ঢাকা ব্যাক করা যাবে না, এখানেই থাকবো। মাথাটা টেনশনে ভরে যাচ্ছে, তাই নিলয়কে ফোন করলাম। একবার রিং হতেই কল রিসিভ করে বলল, হ্যাঁ মিজু বল। এদিকে একটা খারাপ খবর আছে। কেন, আবার কি হলো? আমাকে অফিস থেকে এখানে ট্রান্সফার করে দিয়েছে। এখন আমি কি করব? আরে এটা তো খুশির খবর, তুই তো বলেছিলি খারাপ একটা খবর আছে। এটাই তো খারাপ খবর। তুই চিন্তা করিস না, কালকে তোর সাথে এই বিষয়ে কথা বলবো। আমি আর কিছু না বলে কলটা কেটে দিলাম। আমার এই শহরে থাকার কোনো ইচ্ছে নেই, কারণ এখানে থাকলে আমার পরিবারের সাথে দেখা বারবার হবে, যেটা কিনা আমি চাই না। কিন্তু এতে এখন আমার কিছু করার নেই, ভাগ্যেই এটা আছে, এটা করতেই হবে। এটা নিয়ে আর বেশি আফসোস করলাম না। আল্লাহ যা করেন সেটা নিশ্চয়ই ভালোর জন্যই করে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 9টা বাজতে চললো। ডিনার করতে হবে, তাই বাসা থেকে বের হয়ে গাড়িটা নিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। সেখানে গিয়ে খাবার খেয়ে আবার বাসায় এসে ঘুমিয়ে গেলাম। পরদিন ঘুম হলো নিলয়ের ফোনে। ঘুম ঘুম চোখে কল রিসিভ করতেই নিলয় বলল, তোর বাসার দরজাটা খুলে তোর বাসার দরজার সামনে দাঁড়িয়েছি। ঠিক আছে দাঁড়িয়ে থাকে, আসছি বলে কলটা কেটে দিকে বিছানা থেকে নেমে দরজা খুলে দিলাম। নিলয় বাসার ভেতরে এসে বলল, এখনো ঘুমাচ্ছিস, অফিসে যাবি না? আমার অফিস এখনো দেরি আছে, কিন্তু তুই এত সকাল সকাল এখানে কেন? কালকে রাতে ট্রান্সফারের কথা বললি, সেটার বিষয়ে কথা বলতেলাম।
ওটার বিষয়ে আর কি বলবি, যা হয়েছে সেটা হয়ে গেছে। এখন হাজার চেষ্টা করলে ওটা ঠিক করতে পারবো না। আচ্ছা তাহলে অফিসে যা, আমিও আমার অফিসে যাই। আমার সাথে চল, তোকে তোর অফিসে নামিয়ে দিয়ে যাব। না থাক, আমার অন্য একটা কাজ আছে, সেটা করে অফিসে যাব, তুই চলে যা। বলেই নিলয় চলে গেল। আমি কিছু বললাম না। নিলয় যাওয়ার পর আমি গাড়ি নিয়ে অফিসে চলে গেলাম। অফিসের সামনে এসে গাড়ি থেকে নামতেই ম্যানেজার ফুল দিয়ে শুভেচ্ছা জানালো। তারপর অফিসের ভেতরে ঢুকলাম। অফিসের অনেকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানালো। তারপর অফিসের সকলের সাথে পরিচয় হলাম। পরে নিজের কেবিনে গিয়ে বসলাম। কেবিনে বসে ম্যানেজারের কাছ থেকে সব কিছুর হিসাব নিচ্ছিলাম। তখন একজন কেবিনের কাছে এসে বলল, স্যার ভেতরে আসতে পারি? আমি তাকে ভেতরে আসতে বললাম। ভেতরে আসার পর আমি তার দিকে তাকালাম। তাকে দেখে পুরো অবাক হয়ে গেলাম, কারণ সেটা আর কেউ না, সেটা হলো নিলয়। কী ব্যাপার তুই এখানে? আমাকে এখানে দেখে নিলয় অবাক হয়ে বলল, আমি তো এখানে কাজ করছি, কিন্তু তুই এখানে কি করছিস? আমিও তো এই কোম্পানিতে কাজ করি, তুইও এখানে কাজ করিস, এটা জানতাম না। যাই হোক, ভালো হয়েছে, অন্তত একজনকে পাওয়া গেল। তুই কি বলতে এসেছিস? কিচ্ছু না, এমনি নতুন বসকে এটা দেখতে এসেছি। ও আচ্ছা। হুম তারপর নিলয় কেবিন থেকে চলে গেল। ম্যানেজার আমাকে কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল। তারপর আমি কাজ করতে লাগলাম। সারাদিন অফিসে কাজ করে বিকেলবেলা অফিস থেকে বের হলাম। আজকে বাসে যেতে ইচ্ছে করলো না। তারপর নিলয় কেবিন থেকে চলে গেল। ম্যানেজার আমাকে কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল। তারপর আমি কাজ করতে লাগলাম। সারাদিন অফিসে কাজ করে বিকেলবেলা অফিস থেকে বের হলাম। আজকে বাসায় যেতে ইচ্ছে করলো না, তাই পার্কে চলে গেলাম। পার্কে গিয়ে একটা বেঞ্চে বসতে যাব, তখন হঠাৎ করে একটা মেয়ের সাথে ধাক্কা লাগলো, যার ফলে দুইজনেই পড়ে গেলাম। আমি মেয়েটার দিকে তাকালাম, দেখলাম মেয়েটাও উঠে দাঁড়ালো। তাই আমি উঠে দাঁড়িয়ে বললাম, আপনি কে এবং আমাকে ধাক্কা দিলেন কেন? তখন মেয়েটি কয়েকবার পেছনে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, আসলে আমাকে কয়েকটা ছেলে ডিস্টার্ব করছিল, ওদের থেকে পিছু ছাড়াতে গিয়ে আপনার সাথে ধাক্কা লেগে গেছে। ছেলেগুলো কোথায় আছে আমাকে একটু বলুন তো। মেয়েটা চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, ওদেরকে দেখতে পাচ্ছি না, বোধহয় এখান থেকে চলে গেছে। আচ্ছা আপনি এখানে এসেছিলেন কেন? এমনি একটু ঘুরতে এসেছিলাম, বাসায় ভালো লাগছিল না তাই। ও, বলে আমি বেঞ্চে বসে বললাম। কিন্তু আমাকে অবাক করে দিয়ে মেয়েটা আমার পাশে বসে পড়লো। তারপর আমাকে বলতে লাগলো, আমার নাম নীলা, আপনার নাম কি? আমি স্বাভাবিকভাবে উত্তর দিলাম, আমার নাম মিজু। তখন মেয়েটা মানে নীলা আমাকে বলল, আচ্ছা আপনি এখানে কোথায় থাকেন? আপনাকে তো আগে এখানে দেখিনি। আমি এখানে থাকি এবং আমাকে এখানে দেখবেন কিভাবে? আমি তো এখানে থাকি না, কয়েকদিন আগে এখানে এসেছি। অনেক বছর আগে এখানে থাকতাম, কিন্তু একটা সমস্যার কারণে আমি চলে গিয়েছিলাম। ও, আপনার পরিবারে কে কে আছে? আমার কেউ নেই, আমি একা। কেন, আপনার বাবা মার কি হয়েছে? আমি মাথা নিচু করে বললাম, তারাও আছে, তবে তারা আমাকে নিজের সন্তান থেকে বঞ্চিত করেছে। নীলা অনেকটা অবাক হয়ে বলল, আপনার সাথে কি হয়েছিল সেটা একটু বলবেন? সেটা শুনে আপনি কি করবেন? নীলা একটু অভিমান করে বলল, ঠিক আছে, বলা লাগবে না। আচ্ছা আপনি কি করেন? জব করি। আপনি কি বিরক্ত বোধ করছেন আপনাকে এইসব কথা বলছি দেখে? আরে না, বিরক্ত বোধ করবো কেন? সেটা আমার থেকে আপনি ভালো জানবেন। আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি? আমি প্রথম দেখায় কারোর সাথে বন্ধুত্ব করি না, পরবর্তীতে যদি দেখা হয় তাহলে বন্ধুত্ব করব, কেমন? নীলা হাসতে হাসতে বলল, আপনি যেন কেমন, কোনো কিছুতেই আগ্রহ নেই। আমি যে আপনার সাথে কথা বলছি, আপনি আমাকে কোনো গুরুত্বই দিচ্ছেন না। আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে বললাম, আচ্ছা তাহলে থাকেন, আমাকে বাসায় যেতে হবে। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। নীলাও বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আচ্ছা আপনার নাম্বারটা দেওয়া যাবে? বলছিলাম না, প্রথম দেখায় কাউকে কোনো কিছু দেওয়া যায় না। তাহলে আবার কবে দেখা হবে? যেদিন নিয়তি চাইবে সেদিন দেখা হবে। বলে ওখান থেকে গাড়ি নিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে বাইরে নীলকে কল দিলাম। রিং হওয়ার কিছুক্ষণ পর নীল কলটা ধরলো। তখন আমি বললাম, কোথায় আছিস? আছি চৌরাস্তায় বসে, তুই কোথায়? ঠিক আছে তুই থাক, আমি আসছি। বলে কলটা কেটে দিয়ে হাঁটতে লাগলাম। কোর দিকে তাকে দেখলাম সন্ধ্যা 7টা বাজে। হেঁটে হেঁটে চৌরাস্তার দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে কেউ একজন পেছন থেকে আমার হাতটা ধরলো। আমি পেছনে তাকে দেখি ভাইয়া, আব্বু, আম্মু দাঁড়িয়ে আছে। আজ অনেকদিন পর আবার তাদের দেখলাম, তবে কিছু বললাম না। তখন ভাইয়া বলতে লাগলো, আব্বু তোকে কিছু বলবে? কি বলবেন সেটা একটু তাড়াতাড়ি বলুন, আমার হাতে সময় নেই। তখন আব্বু বলল, তুই আমাদের সাথে বাসায় ফিরে চল। এইভাবে আর কতদিন থাকবি? যতদিন বেঁচে থাকবো ততদিন আমি এভাবেই থাকবো। আপনাদের ওই বাসায় যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই, এবং আপনারা প্লিজ আমার সাথে কথা বলতে আসবেন না। দেখ, আমরা ভুল করেছি, সেটা মানছি। আমরা এখনো সত্যটা জানি না। আমাদের বিশ্বাস
তুই এমন কিছু করিসনি, তাই তোকে বাসায় নিয়ে যেতে এসেছি। আমি রেগে গিয়ে বললাম, যেহেতু আসল সত্যটা জানেন না, তাহলে আমাকে বাসায় নিয়ে যাওয়ার চিন্তা করছেন কিভাবে? আমি বলছি আমি কখনো আপনাদের বাসায় যাব না, এরপর থেকে আমার সাথে কথা বলতে আসবেন না প্লিজ। এটা বলে ওখান থেকে হাঁটা শুরু করলাম। আমার এমন রাগীভাবে কথা বলা দেখে রাস্তায় অনেকেই আমাদের দিকে তাকিয়েছিল, কিন্তু আমি সেদিকে পাত্তা না দিয়ে চলে এলাম। তারা এখন বুঝতে পারবে কষ্ট কাকে বলবে। এখন সত্যটা জানে না, তাই এমন অবস্থা। যখন পুরো ঘটনা জানবে তখন তো তাদের পাওয়া যাবে না। পেছনে তাকে দেখলাম তারা এখন ওখানে দাঁড়িয়ে আছে, তাই সেদিকে বেশি মনোযোগ না দিয়ে চৌরাস্তায় গিয়ে নিলয়কে কল দিয়ে জিজ্ঞেস করলাম, কোথায় আসিস? নীলা আমাকে ঠিকানা বললো। আমি ওই জায়গা মতো চলে গেলাম। নীলা একটা ফুলের দোকানে কী যেন কথা বলছে। ফুলের দোকানে কিসের জন্য এসেছে সেটা জানার জন্য বললাম, তুই এখানে কিসের জন্য এসেছিস? কালকে আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, তাই বাসায় ছোটখাটো একটা পার্টি রেখেছি, তাই ফুল নিচ্ছি, বাসা সাজাবো। ও কাল শুক্রবার আছে, বিকেলের দিকে চলে আসিস কেমন? ঠিক আছে, আসার চেষ্টা করব। চেষ্টা করলে হবে না, তোকে আসতেই হবে। এখন চল, অনেক কিছু কেনাকাটা করা লাগবে, সেগুলো কিনে নিয়ে আসি। তারপর নিলয়ের সাথে গেলাম কেনাকাটা করতে। নীলা অনেক কিছুই কিনলো। কেনাকাটা শেষ করে দুজনে রিক্সা উঠে বাসার দিকে যেতে লাগলাম। রিক্সা আমার বাসার সামনে আসতেই নিলয়কে বললাম, আমি তাহলে বাসায় চলে যাই, কালকে তোর সাথে দেখা হবে। এখন বাসায় যাবি? তাছাড়া কি করব, তুই তো এখন বাসায় চলে যাবি। ঠিক আছে, তাহলে যা। ওকে বলে রিক্সাওয়ালা মামাকে রিক্সা থামাতে বললাম। মামা রিক্সা থামানোর পর আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিতে যাব। এমন সময় নিলয় বলল, তোর ভাড়া দেওয়া লাগবে না, আমি ভাড়া দিব, তুই বাসায় চলে যা। ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি, সমস্যা কি? না, তোর ভাড়া দেওয়া লাগবে না, ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি, তুই চলে যা। আর মামা, রিক্সা টান দেন। সত্যি সত্যি নিলয় আমাকে ভাড়াটা দিতে দিল না, রিক্সা নিয়ে চলে গেল। আমি আমার টাকাটা পকেটে রেখে বাসার দরজার সামনে এসে লক খুলে ভেতরে চলে গেলাম। আজকে আর ডিনার করবো না, তাই ফ্রেশ হয়ে এসে শুয়ে থেকে টিভি দেখতে লাগলাম। টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেছি সেটাই মনে নেই। পরদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে বাসা থেকে বের হলাম। রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করে আবার বাসায় চলে এলাম। সারাদিন বাসার ভেতর থেকে কাটছিলাম। বিকেলবেলা রেডি হয়ে গাড়িটা নিয়ে নিলয়ের বাসায় গেলাম। কলিং বেল বাজাতে নিলয় এসে দরজা খুলে দিল। আমি ভেতরে প্রবেশ করে দেখলাম অনেক মানুষজন বসে আছে। তখন আমি নিলয়কে বললাম, কতজনকে ইনভাইট করছিস? বেশি না, আমার এবং জান্নাতের আত্মীয় স্বজন। তুই একটা কাজ কর, তুই গিয়ে ওখানে বসে থাক, ভালো লাগবে। ঠিক আছে। নিলয়ের কথা মতো আমি গিয়ে সোফায় বসলাম। সোফায় বসে বসে ফোন টিপছিলাম। এমন সময় পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠ বলে উঠলো, আরে আপনি এখানে? কণ্ঠটা আমার কাছে কেমন যেন চেনা চেনা লাগলো। মনে হচ্ছে কণ্ঠটা আগেও শুনেছি, কিন্তু এটা কার কণ্ঠ সেটা জানার জন্য পেছনে তাকালাম। দেখলাম পেছনে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ পেছনে নীলা দাঁড়িয়ে আছে। আমাকে ওর দিকে তাকানো দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আপনি এখানে কি করছেন? এটা আমার বন্ধুর বাসা, কিন্তু আপনি এখানে কেন? আসলে এটা আমার কাজিনের শ্বশুর বাড়ি, আজকে ওর বিবাহ বার্ষিকী, তাই এসেছি। আপনার কাজিনকে? নিলয় ভাইয়ার বউ জান্নাত, চেনেন কি? চিনি। তখন নীলা আমার পাশে বসতে বসতে বলল, আমি ভাবতেই পারিনি আপনার সাথে আবার এভাবে দেখা হবে। কেন, আমার সাথে দেখা হয়ে ভালো লাগছে না? ভালো না লাগলে অন্য কারোর সাথেও কথা বলেন। আমি কি সেটা বলছি? আপনার ব্যবহার দেখে বুঝছি আপনি খুব ঝগড়াটে। আমি ঝগড়াটে না, আমি সবসময় উচিত কথা বলি, যেটা সবার ঠিক জায়গায় গিয়ে লাগে। তখন নীলা আমাদের কাছে এসে বলল, তুই এখনো এখানে বসে আছিস? তাছাড়া আমি কি করব? সেটা বলছি। নীলা তোমাকে জান্নাত ডাকছে, যাও গিয়ে শুনে আসো। আমাকে আবার ডাকছে কেন? আমি জানি না, তুমি গিয়ে শুনে আসো। তখন নীলা আমাকে বলল, আচ্ছা আমি শুনে আসছি, আপনি কিন্তু কোথাও যাবেন না, আপনার সাথে আমার কথা আছে। বলে নীলা চলে গেল। তখন আমি নিলয়কে বললাম, বস তুই আমার পাশে। নিলয় আমার পাশে বসতে বসতে বলল, বল, কি বলবি? নীলা তোদের কি হয়? নীলা হলো জান্নাতের কাজিন। তুই কিন্তু এইসব জিজ্ঞেস করছিস কেন? এমনি জিজ্ঞেস করলাম। কিন্তু তুই নীলাকে চিনিস কিভাবে? কালকে পার্কে গিয়েছিলাম তখন। তারপর আমার এবং নীলার ঘটনা ভুলে বললাম। আমাদের ঘটনা শুনে নীলা বলল, বুঝতে পেরেছি। আচ্ছা চল, এখন ওদিকে সবকিছু রেডি হয়ে গেছে বোধহয়। তুই যা, আমি এখানে বসে থেকে দেখবো, দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগে না। ঠিক আছে, তাহলে থাক। বলে নীলা চলে গেল। গিয়ে কেক কাটলো, সেটা সবাইকে খাওয়ালো। একটু পর নীলা হাতে এক টুকরো কেক নিয়ে আমার কাছে এসে বলল, নিন কেকটুকু আপনার জন্য নিয়ে এলাম। আমার জন্য আপনাকে কেক কেক আনতে বলছে? কেউ বলেনি, আমার মন বলল তাই নিয়ে এলাম। এখন কথা না বলে নিন কেকটা খান। আমি খাবো না, যদি এটাতে কিছু মিশিয়ে নিয়ে আসেন তার চেয়ে বরং আপনি খান এটা। আশ্চর্য,
আমি কেন কেক কিছু মিশিয়ে নিয়ে আসবো? কি জন্য নিয়ে আসবেন সেটা আমার থেকে আপনিই ভালো জানবেন। এটাতে কিছু মিশিয়েই আনিনি। এখন আপনি না বলে এটা খান, পরে আপনার সব কথা শুনবো। দেখলাম নীলা এত জোরাজোরি করছে, তাহলে খেয়ে নিই। তাই কেকটা হাতে নিয়ে খেয়ে নিলাম। তখন নীলা আবার বলল, আচ্ছা, এখন কি আমরা বন্ধু হতে পারি? বন্ধু হয়ে কি করবেন? বর্তমান যুগে বন্ধু না হওয়া ভালো। আপনি কিন্তু কথা দিয়েছিলেন, এখন সেটা রাখছেন না কেন? কি বলেছিলাম একটু বলবেন? কেন কালকে না বললেন পরে যদি আবার দেখা হয় তাহলে আমার সাথে বন্ধুত্ব করবেন? এখন করছেন না কেন? আমি ভাবতে লাগলাম যে বন্ধুত্ব করবো কিনা। একটু ভেবে দেখলাম বন্ধুত্ব করলে তেমন কিছুই হবে না। তাই বললাম ঠিক আছে, বন্ধুত্ব করতে পারি, সমস্যা নাই। তাহলে তুমি করে বলতে হবে। ঠিক আছে। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা দাও। সেটা পারবো না। ঠিক আছে, তুমি না দিলে আমি নিলয় ভাইয়ের কাছ থেকে নিয়ে নিব। ঠিক আছে। তখন আমাদের সামনে একটা মেয়ে এসে দাঁড়ালো। মেয়েটা বোরকা পরে থাকায় চিনতে পারলাম না। আমরা মেয়েটার দিকে না তাকিয়ে দুজনে গল্প করছিলাম। তখন মেয়েটা রাগী কণ্ঠে বলে উঠলো, কি হচ্ছে এখানে? তুমি এই মেয়েটার সাথে কথা বলছো কেন? মেয়েটার কণ্ঠ আমার কাছে অনেক চেনা চেনা লাগলো। অনেকবার এই কণ্ঠটা শুনেছি, তাই ভাবলে লাগলাম এটা কার কণ্ঠ। কিছুক্ষণ ভাবার পর মনে পড়লো এটা মায়ার কণ্ঠ। তার মানে এটা মায়া। কিন্তু সে এখানে কি করছে সেটা আমাকে জানতে হবে। ও যেহেতু এখানে এসেছে তাহলে একটু অপমান করি। আমি কিছু না দেখে মায়া আবার বলে উঠলো, কি হলো, কিছু বলছো না কেন? মেয়েটি কে? ওর সাথে তুমি কি করছো? এটা মায়া কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য বললাম, আমি যা খুশি তাই করি। সেটা আপনি বলার কে? আপনার নাম কি? তখন মায়া ওর মুখের উপর থেকে কাপড় সরিয়ে দেখালো। আমি যা ধরেছিলাম সেটাই ঠিক, মেয়েটা মায়া। এখন বলো আমি কে? আপনি এখানে কি চান? তুমি মেয়েটার সাথে কি করছো? কি করছি সেটা আপনাকে বলবো কেন? আপনি কে? আমি যেই হই না কেন, আগে বলো তুমি এখানে কি করছো? সেটা আপনাকে বলবো? আপনি আমার কি হন যে আপনাকে বলতে হবে? আমি তোমাকে ভালোবাসি, এটা তুমি ভুলেছিও না। এবার আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারলাম না, জোরে করে বলে উঠলাম, আপনি নিশ্চয়ই এটা ভুলে যাচ্ছেন যে আপনার বিয়ে হয়ে গেছে এবং এত বছর পর আমাকে বলতে এসেছেন যে আমাকে ভালোবাসেন। কেন 8 বছর আগে আপনার ভালোবাসা কোথায় ছিল? সেদিন ওই কাজটা করার আগে আপনার এই ভালোবাসার কথা মনে পড়েনি? সেদিন আমার জীবনটা শেষ করে আজকে আবার এসেছেন আমার জীবন শেষ করতে। ও আপনি কেমন মেয়ে, হ্যাঁ, যার স্বামী থাকতেও অন্য ছেলেকে এসে বলে ভালোবাসি? আপনার কি কোনো লজ্জা শরম নেই? বিহায় আমি একটা। আমি আরও কয়েকটা কথা বলতাম, কিন্তু নীলা আমাকে বাধা দেওয়ার কারণে বলতে পারলাম না কথাগুলো। বলে খেয়াল করলাম মায়ার চোখ দিয়ে পানি পড়ছে। তখন নীলা মায়াকে বলতে লাগলো, তুমি এখানে কেন এসেছো? তোমাকে তো বলেছিলাম তুমি মিজুর সাথে কথা বলবে না, তবুও কেন কথা বলতে আসো? ওর মনে তোমার জন্য কোনো প্রকার ভালোবাসা নেই, যা আছে সব ঘৃণা। ও এখন এখানে দাঁড়িয়ে, অপমান না হয়ে যাও, বাসায় যাও, আর কোনোদিন ওর সামনে আসবে না। মায়া বোধ হয় আমার এমন রাগ কখনো দেখেনি। এখানে উপস্থিত সবাই মায়াকে বাজে মেয়ে বলে নানা রকম মন্তব্য করতে লাগলো। মায়া সেগুলো শুনতে না পেরে ওখান থেকে চলে গেল। তখন নীলা আমাকে বলল, তোমার মাথাটা একটু ঠান্ডা করো। এবং মেয়েটাকে? সেটা পরে বলবো, আমি বাসে যাব, আমার এখানে ভালো লাগছে না। ঠিক আছে, চলো তোমাকে তোমার বাসায় নামিয়ে দিয়ে আসি। আমার সাথে কাউকে যেতে হবে না, আমি একাই চলে যাব। ও নিলয় থাক, কালকে অফিসে দেখা হবে বলে নিলয়ের বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে বাসায় চলে এলাম। মায়া এসে আমার সুন্দর মেজাজটাকে একদম নষ্ট করে দিল। বাসায় যাওয়ার পথে খাবার কিনে নিয়ে গেলাম। বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো একটা অচেনা নাম্বারের কলে। অচেনা নাম্বার হওয়ার কারণে কল রিসিভ করলাম না। অনেকবার রিং এলো এই নাম্বার থেকে, কিন্তু রিসিভ করলাম না। ঘুম ভেঙে যাওয়ার কারণে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে নিয়ে রেডি হলাম। তারপর অফিসের দিকে রওনা দিলাম। যাওয়ার পথে রেস্টুরেন্ট থেকে নাস্তা করে নিলাম। অফিসে এসে নিজের কেবিনে গিয়ে ব্যাগটা রেখে চেয়ারে বসতে যাব, তখন আবার ওই নাম্বার থেকে কল এলো। আমি বুঝতে পারছি না এটা কে, যে এতবার করে কল করছে। একবার কলটা ধরে দেখলে বোঝা যাবে এটা কার নাম্বার। এসব ভাবতে ভাবতে কল রিসিভ করতে যাব, তখন কেটে গেল। 1 মিনিট পর আবার ওই নাম্বার থেকে কল এলো। এবার কল রিসিভ করলাম, তখন ফোনের উপাস থেকে একটা মেয়ে সালাম দিল। আমি সালামের উত্তর দিয়ে বললাম, আপনি কে? আমি নীলা, চিনতে পেরেছো কি? আমি মনে মনে বললাম, তাহলে এটা নীলার নাম্বার, কিন্তু সে আমার নাম্বার কোথায় পেল? তুমি আমার নাম্বার কোথায় পেলে? ব্যবস্থা করেছি। তার আগে বলো, তোমাকে এতবার কল দিলাম, তুমি আবার কল রিসিভ করলে না কেন? আননোন নাম্বারের কল আমি রিসিভ করি না। মাঝে মাঝে করতেও হয়, এটা আমার নাম্বার, তুমি একটু সেভ করে রেখে দিও। ঠিক আছে, এখন তাহলে কলটা রাখি, আমার অনেক কাজ আছে। আর একটু কথা বলি, তোমার সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগছে। এখন পারবো না, কাজ করব, বাই বলে কলটা কেটে দিয়ে কাজ করতে লাগলাম।
কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেল, তাই ক্যান্টিনে গেলাম খাবার খাওয়ার জন্য। খাবার শেষ করে আবার নিজের কেবিনে এসে কাজ করতে লাগলাম। সারাদিন অফিসের কাজ করে বিকেলবেলা অফিস ছুটি হলো, তাই অফিসের সামনে রাস্তায় এসে গাড়িতে উঠতে যাব। এমন সময় কেউ একজন আমার হাত ধরে ফেললো। হাতটা কে ধরলো সেটা দেখার জন্য পেছনে তাকালাম। পেছনে তাকে দেখি নীলা দাঁড়িয়ে। নীলাকে এখানে দেখে অনেকটা অবাক হলাম। আমার অফিসের ঠিকানা সে পেলো কোথায়? আমি কিছু বলছি না, শুধু নীলার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছি। তাই নীলা বলে উঠলো, কি হয়েছে? এভাবে কি ভাবছো? নীলার কথায় আমার হুঁশ ফিরল, তাই বললাম, না কিছু না। তুমি এখানে কেন, এবং আমার অফিসের ঠিকানা কে দিয়েছে? পেয়েছি একজনের কাছ থেকে। এখন তো তোমার অফিস শেষ, তাই না? কেন? এমনি তোমার সাথে একটু সময় কাটাবো তাই। আমার সাথে সময় কাটিয়ে তোমার কি কোনো লাভ হবে? অনেক ভালো হবে, চলো একটু ঘুরে আসি। বলে নীলা আমাকে গাড়ির ড্রাইভারের সিটের পাশে বসে পড়লো এবং সে গিয়ে ড্রাইভারের সিটে বসলো। নীলা গাড়ি চালাতে জানে কি না সেটা আমি জানি না, তাই বললাম, আচ্ছা তুমি যে ড্রাইভিং সিটে বসলে তুমি কি গাড়ি চালাতে পারো? না পারলে কি এখানে বসেছি বলো? এখন এই সময় কথা বলে কোথায় যাবে? আমি বাসায় যাব। এখন তোমাকে বাসায় যেতে দিব না, একেবারে যেহেতু তোমার নাগাল পেয়েছি এবার আর ছাড়ছি না। এখন বলে কোথায় যাবে? বললাম তো আমাকে বলতে না দিয়ে। ঠিক আছে, বলা লাগবে না, তোমাকে আমার পছন্দের একটা জায়গায় নিয়ে যাচ্ছি, চলো। আমি কিছু বললাম না। নীলা গাড়ি চালাচ্ছে, আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। আপনারা অনেকে হয়তো ভাবছেন নীলার সাথে আমার সময় কাটাতে কেমন লাগে। সত্য বলতে গেলে নীলা অনেক মিশুক স্বভাবের একটা মেয়ে, খুব সহজে আমার সাথে মিশে গেছে। ওর সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। এসব ভাবছিলাম, এমন সময় নীলা গাড়িটা থামিয়ে বলল, তুমি কি ফুচকা খাবে? আমি বাইরে তাকিয়ে দেখলাম সামনে ফুচকা বিক্রি করছে। আমি সাধারণত ফুচকা খাই না, তাই নীলাকে বললাম, না আমি ফুচকা খাবো না, তুমি একা খাও। আরে খাও, সমস্যা নেই, আমি 2 প্লেট ফুচকা অর্ডার করেছি, দাঁড়াও। শুধু তোমার জন্য অর্ডার দাও, আমি খাবো না। এত কথা বলতে হয় না, চুপ করে থাকো তো। আমি আর কিছু বললাম না। ওদিকে নীলা 2 প্লেট ফুচকা অর্ডার দিল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমাকে একটা কথা বলবে? বলো কি কথা? এই যে আমি তোমার উপর অধিকার দেখাচ্ছি, তোমার বিরক্ত লাগছে না? না, বিরক্ত লাগবে কেন? তাহলে আমার সাথে ভালোভাবে কথা বলছো না কেন? মেয়েদের সাথে কথা বলার ইচ্ছেটা অনেক আগেই মরে গেছে, যার জন্য কারোর সাথে কথা বলি না। দেখো, ওই মায়া না হয় তোমার সাথে নাটক করেছে, কিন্তু সবাই তো আর এক নয়, তাই না? আমার সাথে নাটক করেছে, এটা তুমি জানলে কি করে? শুধু এটা কেন, আমি তোমার অতীতের সকল ঘটনা শুনেছি। তুমি কেন বাসা ছেড়েছিলে, কোথায় গিয়েছিলে, কিভাবে চলেছ, কালকে মেয়েটাও ওভাবে অপমান কেন করলো, সকল ঘটনা আমি জানি। তোমাকে এইসব নীলা বলেছে নাকি? প্রথমে বলতে চাইনি, আমি জোর করে তোমার ব্যবহারে সবকিছু শুনেছি। ও আমার না তোমার ভাবির কথা মনে পড়লে অনেক রাগ হয়। একবার তাকে সামনে পেলে অনেক অপমান করতাম। আমি সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, তাকে শাস্তি আল্লাহ নিশ্চয়ই দেবেন। আমার কথা বলতে বলতে ফুচকা চলে এলো। 2 প্লেট ফুচকা হওয়ার কারণে নীলা একটা নিল এবং আরেকটা আমার হাতে ধরে দিয়ে বলতে লাগলো, তোমাকে একটা কথা বলি, সত্যি বলবে কেমন? বলো। তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, সেদিনের পর থেকে আর কারোর সাথে রিলেশনে যায়নি। তাহলে তো ভালোই। তোমার কেমন মেয়ে পছন্দ সেটা একটু বলবে? আমার এমন মেয়ে পছন্দ যে কখনো আমাকে ঠকাবে না, সব সময় আমার পাশে থাকবে, আমার যত্ন নেবে, সবসময় আমাকে নিয়ে ব্যস্ত থাকবে এবং দিনদার হতে হবে। নীলা আমার কথাগুলো শুনে কিছুটা আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর আমাকে বললো, তোমার পছন্দ অনেক ভালো, আমারও না একদম তোমার মতো ছেলে পছন্দ, এটা কি জানো? তুমি না বললে জানতে পারতাম না। বুঝতে পেরেছি, এখন কথা না বলে ফুচকা খাও। তারপর আমি কিছু না বলে ফুচকা খেতে লাগলাম। খেতে খেতে হঠাৎ করে নীলা আমাকে বলে উঠলো, তোমার হাতে আমাকে একটা ফুচকা খাইয়ে দাও না। মেয়েটা হঠাৎ এই কথা বললো কেন সেটা বুঝতে পারলাম না। আমাকে চুপ থাকতে দেখে নীলা আবার বলল, কি হলো, দাও। তোমাকে আমি খাই দেবো কেন? তোমার হাত কি হয়েছে? আমার হাতে খেতে ভালো লাগলো না, তাই তোমার হাতে খাবো। চুপচাপ নিজের হাত দিয়ে খাও, আমার খাবার দিকে নজর দিও না। দাও না। নীলাকে খাইয়ে দেওয়ার ইচ্ছে আমার ছিল না, কিন্তু বারবার জোর করার কারণে একটা ফুচকা নীলার মুখের ভেতর দেওয়ার পর নীলা ওর প্লেট থেকে একটা ফুচকা তুলে আমার মুখের সামনে তুলে বলল, নাও এবার এটা খাও। আমি খাবো। আর কিছু বলার আগেই নীলার হাতে ফুচকা আমার মুখের ভেতর ঢুকে দিল, তারপর বলল, আগে খাও তারপর বাকি কথাটা বলো। ফুচকা খেয়ে নিয়ে নীলাকে বলে উঠলাম, এখন বাসে চলো তো, আমার ভালো লাগছে না।
ঠিক আছে। আমি কিছু না বলে ফুচকার বিলটা দিতে যাব, তখন নীলা বলল সে নাকি বিল দিয়ে দিয়েছে, তোমার এখন দেওয়া লাগবে না। আমিও নীলাকে আর কিছু বলিনি। নীলা গাড়ি চালাচ্ছে, আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। হঠাৎ করে নীলা গাড়ি একটা বাসের সামনে দাঁড় করালো, তারপর গাড়ি থেকে নেমে আমার পাশে এসে বলল, এটা হলো আমার বাসা। খুব সুন্দর। শুধু কি বাসাটাই সুন্দর? হ্যাঁ, আমি সুন্দর না? তুমি অনেক সুন্দর, তাহলে এখন আমি যাই বলে ড্রাইভিং সিটে বসলাম। তখন নীলা বলল, চলে যাবে কেন? আমার বাসায় ঢুকবে না? এখন সময় নেই, পরে না হয় এক সময় আসবো। এখন তাহলে কেমন, আসি, যাই। কথাটা বলেই গাড়ি চালু করে ওখান থেকে বাসার দিকে যাচ্ছিলাম। আমার বাসায় একটু আগে একটা মোড় আছে, সেখান থেকে গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখলাম অনেক লোকজন দাঁড়িয়ে আছে। তখন একটা অ্যাম্বুলেন্স এলো, এসে একজন মহিলাকে অ্যাম্বুলেন্সে তুলতে লাগলো। যে আহত হয়েছে তার মুখটা দেখে আমি শিহরিত হয়ে গেলাম, কারণ তিনি আর কেউ না, তিনি ছিলেন ভাবি। তাকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, ওর সাথে ভাইয়াও আছে। কিন্তু এখানে কি হয়েছে সেটা দেখার জন্য গাড়ি থেকে নামলাম। অনেক লোকজন থাকায় একজনকে বললাম কি হয়েছে, তখন লোকটি বলতে লাগলো, এই মহিলাটি রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করে মিনি ট্রাকে এসে ওনাকে ধাক্কা দেয়। এখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি আকাশের দিকে তাকিয়ে মুসকে একটা হাসি দিয়ে লোকটাকে বললাম, ভাই আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, তাই না? হ্যাঁ অবশ্যই, কিন্তু আপনি এটা বলছেন কেন? এমনি বললাম আর কি। তারপর লোকটা আর কিছু বলেনি, আমিও আর কিছু বলিনি, চুপচাপ ওখান থেকে এসে গাড়িতে বসলাম। এতক্ষণে অ্যাম্বুলেন্সটা চলে গেছে, যার জন্য রাস্তাটাও ফাঁকা হয়ে গেছে। তাই সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে দরজার লক খুলে ভেতরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে যাব, তখন ফোনটা বাজতে লাগলো। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম নীল কল দিয়েছে, তাই কল রিসিভ করে বললাম, হ্যালো। মিজু, তুই কোথায়? আমি বাসায় আছি। কেন? ঠিক আছে, তুই বাসায় থাক, আমি আসছি। আমি কিছু বলার আগেই কলটা কেটে দিল, তাই ফোনটা রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে খাটের উপর বসেছিলাম, তখন কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে দেখি নীলয় দাঁড়িয়ে আছে, তাই ওকে ভেতরে আসতে বললাম। নীলয় ভেতরে আসার পর খাটের উপর বসলো, তারপর আমাকে বললো, ওদিকে কি হয়েছে সে খবর কি জানিস? কি হয়েছে? তোর ভাবি অ্যাক্সিডেন্ট করছে, তুই এটা জানিস না? ও, ওনার কথা বলছিস? ওনাকে অ্যাম্বুলেন্সে তুলতে আমি দাঁড়িয়ে থেকে দেখেছি, এবং কিভাবে দুর্ঘটনা হয়েছে সেটাও জানি। তোকে কষ্ট করে বলা লাগবে না। তাহলে তোর মুখে কোনো চিন্তিত ভাব নেই কেন? ওনার জন্য আমি চিন্তা করে কি করব? উনি আমাকে কে হয় যে ওনার ব্যাপারে ভাবতে হবে? আজকে যা হয়েছে এটা হলো ওনার শাস্তি। সেটাও এক প্রকার ঠিক বলেছিস। যা, এইসব ব্যাপার বাদ দে। তুই অফিস শেষে কোথায় গিয়েছিলি? ওই নীলের সাথে একটু ঘুরতে গেছিলাম। নীলাকে আবার পছন্দ করিস নাকি? আর না, সেই সব কিছু না, এমনি বন্ধুত্ব সম্পর্ক আমাদের। ভালোভাবে বুঝে কথা বলিস কেমন? নীলার ব্যবহারগুলো আমার সুবিধার মনে হচ্ছে না। সেম সমস্যা আমারও, ওর গায়ে পড়ার অভ্যাস প্রচুর। সবার সাথে এমন করে নাকি? আরে না, নীলা অমন মেয়ে না। আমার জানা মতে ছেলে বন্ধু বলতে শুধু তুই আছিস, তাছাড়া কেউ নেই। এবং ওর তোর সাথে যেমন ব্যবহার করে অন্য কারোর সাথে সেই ব্যবহার করে না। আচ্ছা থাক, আমাকে বাসায় যেতে হবে, অনেক কাজ আছে। আমিও বাইরে যাবো, চল তাহলে একসাথে যাওয়া যাক। ঠিক আছে, চল। তারপর আমি আর নিলয় বাসার বাইরে এলাম। নিলয় চলে গেল ওর বাসায়, আমি চলে এলাম রেস্টুরেন্টে ডিনার করতে। ডিনার শেষ করে বাসায় এলাম, তখন নীলয় কল দিল। ওর সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। এভাবে দেখতে দেখতে কেটে গেল 3 মাস। 3 মাস পর এই 3 মাসে নীলার সাথে আমার অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছে। নীলার বাসার লোকজনের সাথেও খুব ভালো একটা পরিচয় হয়ে গেছে। ও বর্তমানে ভাবির অবস্থা তেমন ভালো না, তার একটা পা পুরো অকেজও হয়ে গেছে, যার জন্য সে ভালো করে হাঁটতে পারে না। এখন আমার পরিবারও আমার কাছে আর আসে না, না এলে আমার ভালো, কারণ তাদের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। আজকে 3 তারিখ, কালকে নীলার জন্মদিন, তো ওর বাসায় একটা পার্টি দিয়েছে, সেখানে আমাকেও যেতে বলেছে। ও চকলেট খুব পছন্দ করে, তাই ওর জন্য 1 বক্স চকলেট আর একটা কালো শাড়ি কিনবো। যেই ভাবা সেই কাজ, গাড়ি নিয়ে চলে এলাম শপিং মলে, গিয়ে চকলেট শাড়ি কিনে বাসে এলাম। পরের দিন অফিস শেষ করে বাসে এলাম, তারপর রেডি হয়ে নীলার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে গাড়ি নিয়ে আসিনি, পায়ে হেঁটে হেঁটে নীলার বাসায় যাচ্ছি। একটু পর নীলার বাসার সামনে এলাম। আজকে বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, যার জন্য চেনা যাচ্ছে না। সংকোচ বোধ না করে ওদের বাসার ভিতরে প্রবেশ করলাম। ভিতরে অনেক মানুষজন আছে, যে যার যার মতো করে অপরের সাথে কথা বলছে, সেদিকে খেয়াল না করে আমি নীলাকে খুঁজতে লাগলাম। তখন কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। আমি পেছনে তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে। তাই আমি বললাম, কোথায় ছিলে এতক্ষণ? আমি কখন থেকে তোমাকে খুঁজছি। আমি কোথায় যাব? এখানেই ছিলাম, উল্টো আমি তোমাকে খুঁজেছিলাম। আমি অনেকক্ষণ ধরে এখানে আছি। যাক, বাদ দাও। তোমার হাতে কি? আমার হাতে নীলার জন্য কেনা চকলেট এবং শাড়ি ছিল, সেটা ওর হাতে দিয়ে বললাম, এগুলো তোমার জন্য নিয়ে এসেছি। তোমাকে এগুলো নিয়ে আসতে কে বলেছে? কেউ না, আমার ইচ্ছে হলো তাই নিয়ে এলাম। কেন, তোমার পছন্দ হয়নি? তুমি আমাকে যা দিবে সেটাই আমার পছন্দ হবে।
কিন্তু আমার 2টা গিফট হবে না, আমার আরও একটা গিফট লাগবে। কি গিফট? সেটা এখন বলবো না, সময় হলে তোমার কাছে চেয়ে নিব, কেমন? ঠিক আছে, সেটা যদি আমার দিতে পারি তাহলে অবশ্যই দেবো। এখন আসো আমার সাথে। আরে না, তুমি যাও, আমি এখানে বসে থাকবো। নীলা আর কিছু না বলে ওখান থেকে চলে গেল। একটু পর নীলা কেক কাটলো। প্রথমে তার বাবা মাকে খাওয়ালো, তারপর এক টুকরো কেক নিয়ে আমার কাছে এসে আমাকে খাইয়ে দিল। নীলার এমন ব্যবহার দেখে পার্টিতে উপস্থিত থাকা অনেকেই আমার দিকে তাকিয়েছিল, কিন্তু কেউ কিছু বলেনি। সেদিন রাতে ওখানে ডিনার করে বাসায় আসতে যাবো, আমার সঙ্গে নীলা আমার হাত ধরে ছাদে নিয়ে গেল। ছাদে নিয়ে আসার পর আমি বললাম, আমাকে ছাদে নিয়ে এলে কেন? তোমার সাথে চাঁদ দেখবো এবং এখন তোমার কাছে আমার সেই গিফট চাইবো। ঠিক আছে, বলো কি গিফট চাও? তুমি নিশ্চয়ই জানো আমি কেমন মেয়ে। আমার যত পাগলামি সব কিছু তোমার সাথে করি, তাই আজকে যে গিফট চাইবো, কিন্তু সেটা তুমি দিবে কি না সেটা নিয়ে আমার সন্দেহ আছে। বলো কি চাও? বলবো? হুম। আমার তোমাকে চাই, তুমি কি আমার হবে? কথাটা বলে ওর মুখটা আমার বুকে লুকিয়ে ফেলো। আমি কিছুক্ষণের জন্য নীলার কথাটা বারবার ভাবতে লাগলাম। নীলা কি বললো, এটা সে আমাকে চায়, কিন্তু সেটা তো সম্ভব না। তাই নীলাকে নিজে থেকে সারিয়ে নিয়ে বললাম, তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? যেটা বলেছি সবগুলো ঠিক, আমি তোমাকে ভালোবাসি তাই কথাটা বললাম, এবং আমার মাথাটা পুরোই ঠিক আছে। তুমি যেটা চাইছো কোনোদিন হবে না, কারণ আমার ভালোবাসার উপর কোনো বিশ্বাস নেই। কেন নেই সেটা আমি জানি, তবে আমি কথা দিচ্ছি, আমাকে আপন করে নাও, তোমার মনে আবার নতুন করে ভালোবাসা তৈরি করে দিব। সেটা সম্ভব নয় বলে ওখান থেকে নেমে এলাম। নীলাকে কী সব আবল তাবল বললাম সেটা আমি নিজেও জানি না, তবে আমি কাউকে আবার ভালোবাসবো না। বিয়ে আগে ভালোবাসার কোনো বিশ্বাস আমার কাছে নেই। এসব ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। বাসায় এসে নিজের রুমে গিয়ে ফ্রেশ না হয়ে শুয়ে পড়লাম। রাত 11:30 দেখে আমার কলিং বেল বেজে উঠলো। আমি একটু অবাক হলাম, এত রাতে আবার কে আসতে পারে। সেটা দেখার জন্য দরজা খুললাম, দেখি নিলয়, জান্নাত ও নীলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। তাই আমি নিলয়কে বললাম, কি হয়েছে, তোরা এত রাতে এখানে কি করছিস? নিলয় কিছু না বলে ঠাস করে আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলল, এত বড় একটা ঘটনা করে বলছিস কি হয়েছে? তোদের মাঝখানে আমরা পড়তে ঢুকতে চাই না। তোরা দুজন গিয়ে তোদের হিসাব বুঝে নে। এবং মিজু, তুই রাজি হয়ে যা, না করিস না। বলে নীলাকে বাসার ভিতরে ঢুকে দিয়ে নিলয় চলে গেল। নীলা এখনও কান্না করে চলেছে। মেয়েটা বোধহয় সত্যি সত্যি আমাকে ভালোবাসে, যার জন্য এত কান্না করছে। নীলার কান্না থামানোর জন্য আমি বললাম, এবার তোমার কান্নাটা বন্ধ করো, তোমার সাথে কথা বলে তুমি খাটের উপর বসো। নীলার খাটের উপর বসলো, কিন্তু কিছুতেই কান্না থামাচ্ছে না। আমি ওর পাশে বসতেই নীলা আমার হাত ধরে বলল, তুমি আমাকে মেনে নিচ্ছ না কেন? তোমাকে যে কতটা ভালোবাসি সেটা আমি বলে বোঝাতে পারবো না। তুমি কান্না থামো, তারপর তোমাকে বলছি। এবার নীলা কান্না বন্ধ করে আমাকে বলল, ঠিক আছে বলো, তুমি কি বলবে? তুমি তো আমার অতীত জানো, তবু আমাকে কেন ভালোবাসলে? আমি তোমার অতীতকে না, তোমাকে ভালোবাসি। সবার একটা না একটা খারাপ অতীত থাকে, সেটা নিয়ে সারা জীবন পড়ে থাকলে হবে না। আমাকে ভালোবাসো কবে থেকে? যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে। দেখো, তোমাকে একটা সত্য কথা বলি, আমার না এরকম ভালোবাসার উপর কোনো বিশ্বাস নেই। এটা শুনে নীলা আবার কান্না করতে লাগলো। তখন আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আমার পুরো কথাটা শোনো। তোমাকে ভালোবাসবো, তবে আমাকে বিয়ে করার পর তার আগে আর কোনো ভালোবাসা পাবে না। এবার নীলা কান্না থামিয়ে একটা মুচকে হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি যখন, তাহলে তো অবশ্যই বিয়ে করব। তোমার পরিবার কি আমাকে মেনে নেবে? আমি আমার পরিবারের সবাইকে রাজি করিয়ে রেখেছি, সবার তোমাকে পছন্দ, তাই এটা নিয়ে চিন্তা করো না। আমি অবাক হয়ে বললাম, তার মানে আঙ্কেল আন্টিকে আগে থেকেই বলেছো যে আমাকে ভালোবাসো? আমি কোনো প্রকার কাঁচা কাজ করি না, এবং কালকে আমরা বিয়ে করব, তারপর তোমাকে নিয়ে আমার নতুন জীবন শুরু করব। বলে নীলা আমার বুকে মুখ লুকালো। তখন আবার কলিং বেল বেজে উঠলো। আমি উঠতে যাবো, আমার সময় নীলা বলল, তুমি থাকো, আমি গিয়ে দেখছি কে এসেছে। বলে নীলা গিয়ে দরজা খুললো। দেখি নীলা এবং জান্নাত দাঁড়িয়ে আছে। নীলার ভিতরে প্রবেশ করতে করতে বলল, কি তোদের কথা শেষ নাকি? হ্যাঁ শেষ। তাহলে কালকে তোদের বিয়ে, রেডি থাকিস। ওকে। তখন নীলা আমার হাত ধরে বলল, তুমি আমাদের বাসায় চলো, তোমার এখানে থাকা লাগবে না। বলা চাই না কখন কে তোমাকে তুলে নিয়ে যাবে। তখনই আমরা সবাই হেসে উঠলাম। তারপর আর কি, সেদিনের রাতের নীলাদের বাসায় থাকলাম। পরদিন সন্ধ্যায় আমাদের বিয়ে হয়ে গেল 1 বছর পর। আমি এবং নীলা ঢাকাতে এসেছি বেড়াতে। আমাদের বিয়ের 1 বছর হয়ে গেছে। এই 1 বছরে নীলা আমাকে কতটা ভালোবাসে সেটা বুঝে গেছি। দিন দিন নীলার ভালোবাসা আমার জন্য বাড়ছেই।
আমি এখন নীলাকে অনেক ভালোবাসি। নীলা সহজে আমার অতীত মনে করতে দেয় না, সব সময় চেষ্টা করে যেন আমার সেই অতীত মনে না করি। আমারও সেটার কথা আর মনে করি না, কারণ তাদের যা শাস্তি হচ্ছে সেটা হয়ে গেছে। এবং সেদিনের পর থেকে মায়ের কোনো দেখা পায়নি। একবার শুনেছিলাম সে নাকি এই দেশের বাইরে চলে গেছে। ওর হাজবেন্ড ওর সাথে সন্ধ্যায় ছাদের উপর দাঁড়িয়ে আপনাদের কথাগুলো বলছিলাম, তখন নীলা আমার পাশে এসে দাঁড়িয়ে হাঁটতে ধরলো। আমি নীলা হাতটা ধরলাম এবং সারা জীবন এভাবেই ধরে রাখতে চাই। 1 সপ্তাহ পর ঢাকা থেকে রাজশাহী এলাম। গাড়িটা বাসার সামনে রাস্তায় থামাতেই দেখলাম ভাইয়া বাসার সামনে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছে। আমি সেদিকে খেয়াল না করে নীলাকে নিয়ে বাসার ভেতরে গেলাম। ব্যাগটা রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বারান্দায় গেলাম। সেখান থেকে ব্যস্ত শহরটাকে দেখছিলাম। হঠাৎ দূরে তাকে দেখলাম ভাইয়া দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। বোধহয় কিছু বলতে এসেছে, কিন্তু সেটা সাহস করে বলতে পারছে না। আমিও নিজে থেকে কিছু বলতে যাব না। সন্ধ্যা থেকে বাসা থেকে বের হলাম বন্ধু বান্ধবদের সাথে দেখা করার জন্য। ওদের সাথে দেখা করে আড্ডা দিতে দিতে রাত 9টা বেজে গেল। তাই সবাইকে বিদায় দিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসা অনেক কাছাকাছি চলে এসেছি, আর একটু হলে বাসা পেয়ে যাব। এমন সময় পেছন থেকে কেউ একজন আমার হাত ধরে ফেললো। হাতটা কে ধরলো সেটা দেখার জন্য আমি পেছনে তাকালাম। দেখি ভাই আমার হাতটা ধরে আছে। আমি হাতটা ছাড়িয়ে নিলে বললাম, আপনি আমার হাত ধরেছেন কি জন্য? তোর সাথে আমার কথা আছে। তুই এতদিন কোথায় ছিলি? তোকে তো দেখতে পেলাম না এতদিন। আমি কোথায় ছিলাম সেটা আপনার না জানলেও চলবে, তার আগে আপনি বলুন কি বলবেন। এইভাবে আর কতদিন রাগ করে থাকবি? চল না ভাই আমার সাথে, নীলাকে নিয়ে বাসায় চল। সরি, আপনি ভাই কাকে বলছেন? আমি কারো ভাই না। দেখ, এভাবে অভিমান করে থাকিস না প্লিজ। তুই আমার সাথে বাসায় চল। তোর ভাবি আব্বু আমাকে সব কিছু সত্যিই বলে দিয়েছে। বলেছে ভালো করছে, এখন আমি কি করবো? এতে আমার কিছু করার নেই। তুই এইভাবে বলিস না। আমি ওনাদের কথা দিয়েছি তোকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। সেটা হবে না, ভালো থাকবেন বলে ওখান থেকে হাঁটা শুরু করলাম। বাসায় আসার সময় ভাইয়া অনেকবার আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি একটা কথাও বলিনি। বাসায় এসে কলমের বাজাতে নিলে নীলা দরজা খুলে দিল। আমি বাসায় প্রবেশ করে ফ্রেশ হয়ে নিয়ে খাটের উপর বসে টিভি দেখছিলাম। তখন নীলা এসে আমার পাশে বসে আমার হাতটা জোরে ধরে বলল, তোমাকে একটা কথা বলার আছে। বলো, কি বলবে? ভাইয়াকে দেখলাম আমাদের বাসার আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করতে। কি কারণে এসেছিল? নীলার এমন কথা শুনে অবাক হয়ে গেলাম, কারণ নীলাকে কখনো আমার পরিবারের কারো ছবি দেখায়নি বা তাদের কারোর সাথে পরিচয় করে দেয়নি। তাহলে ভাইয়াকে চিনল কীভাবে সেটা জানার জন্য বললাম, তুমি ওনাকে কীভাবে চেনো? তোমাকে তো কখনো ওদের কারোর ছবি দেখায়নি। আরে তুমি না দেখালে কি হবে? এই দুনিয়াতে ছবি দেখানোর লোক কম আছে নাকি? তারপরেও বলো, কার কাছ থেকে তুমি ছবিটা দেখেছো? জান্নাত আপুর কাছ থেকে। কিন্তু তোমার জান্নাত আপু ওনাদের ছবি কোথায় পেলো? নিলয় ভাইয়া এনে দিয়েছিল, সেখান থেকে দেখেছিলাম। এখন ওইসব বাদ দাও, তার আগে আমার প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, প্রশ্নটা বলো। ওই যে তোমার ভাইয়া এখান দিয়ে ঘোরাঘুরি করছে কেন? আমাকে তাদের বাসায় নিয়ে যেতে চায় তাই। ও, তুমি চাইলে যেতে পারো, সমস্যা নেই। এভাবে কতদিন থাকবে? আমি যখন ওই বাসা ছেড়েছিলাম তখন বলেছিলাম বেঁচে থাকতে এই বাসায় যাব না। তাতে সমস্যা কি? তোমার বাবা মাকে এই বাসায় নিয়ে আসবে। আমি কিছু বললাম না, চুপ করে থাকলাম। তখন নীলা আবার বলল, কি হয়েছে? এভাবে চুপচাপ আছো কেন? এমনি। আচ্ছা থাকো, আমি খাবার নিয়ে আসছি। বলে নীলা খাবার আনতে চলে গেল। একটু পর নীলা খাবার নিয়ে এলো। তারপর আমরা দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসে চলে গেলাম। কয়েকদিন অফিসে না আসার কারণে অনেক কাজ পড়ে আছে, সবাই ভালোভাবে কাজ করছে না। সারাদিন কাজ করে বিকেলে বাসায় এলাম। বাসার দরজার সামনে এসে কলমেল বাজিয়ে নিচে দেখলাম 4 জোড়া জুতা নতুন। তার মানে কেউ আমার বাসায় এসেছে। এতক্ষণ নীলা দরজা খুলে দিয়েছে। আমাকে জুতোর দিকে তাকিয়ে থাকতে দেখে নীলা বলল, নিচে কি তাকিয়ে আছো? ভেতরে আমার সাথে একটু ছাদে চলো, তোমার সাথে কথা আছে। কি বলবে এখানে বলো। ছাদে যাওয়ার কি দরকার আছে? এবং বাসায় কে এসেছে সেটা একটু পরে বলছি, আগে ছাদে চলো। বলে নীলা আমার হাত ধরে ছাদে নিয়ে গেল। ছাদের উপর আসার পর নীলাকে বললাম, এখন তাহলে বলো তুমি কি বলবে, যার জন্য আমাকে এখানে নিয়ে এসেছো? আগে বলো, আমি যা চাইবো সেটা আমাকে দিবে। আগে বলো কি চাও। নিচে তোমার মা বাবা আছে, আমি চাই তুমি ওনাদেরকে ক্ষমা করে দিয়ে আবার আপন করে নেবে। সেটা কিভাবে সম্ভব বলো? আমি জানি না, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে এটা তোমাকে করতেই হবে। কিন্তু তাদের ক্ষমা করলে ওই বাসায় যেতে হবে, সেখানে তো আমি যাব না। তোমার ওখানে যাওয়া, তুমি আব্বু আম্মুকে এখানে রাখবে, আমারও কথা বলার মতো কেউ হবে। সারাদিন বাসায় একা একা থাকতে তো আর ভালো লাগে না। ঠিক আছে, কে কে এসেছে? ভাইয়া, ভাবি, আব্বু, আম্মু ও তোমার ভাতিজা।
ভাবি আমার কাছে কেন এসেছে? সেটা নিচে গিয়ে দেখতে পারবে। তারপর আমি এবং নীলা সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। আমি নিচে নামছি এবং ভাবছি ভাইয়া আব্বু আম্মুকে ক্ষমা করে দেবো, তবে ভাবিকে কখনো ক্ষমা করব না। ওনার জন্য আমার জীবনে অনেক কিছু হারিয়েছি। এসব ভাবতে ভাবতে আমরা নিচে চলে আসলাম। আমি বাসার ভেতরে প্রবেশ করে দেখলাম ভাবি চেয়ারে বসা, ভাইয়া আব্বু আম্মু সবাই বসে আছে ও খাটের ওপর ভাইয়ের ছেলে বসে থেকে খেলছে। আমি গিয়ে ভাইয়ের ছেলের সাথে খাটের উপর বসলাম। আমার সাথে নীলাও এসে বসলো। তখন ভাইয়া বলল, ওর নাম শিয়াব, বয়স 13 বছর। আমি কিছু বললাম না, চুপ করে শিয়াবের সাথে খেলতে লাগলাম। তখন ভাইয়া আবার বলতে লাগলো, দেখ মিজু, পুরনো কথাগুলো বাদ দিয়ে চল আবার নতুন করে শুরু করি। আমি এবার বলতে লাগলাম, চাইলে তো নতুন করে শুরু করা সম্ভব হয় না। অতীতটা ভোলার মতো হলে তো ভুলতাম, তাই না? তোর ভাবি যেটা করেছে সেটা ঠিক করেনি, সেটা ভালোভাবে বুঝতে পারছি, তাই আজ তার এই অবস্থা, দেখতে পাচ্ছিস না? আমি এবার কিছু বললাম না। তখন আব্বু আমার কাছে এসে বলতে লাগলো, সমস্যা তো তোর ভাবির সঙ্গে হয়েছে, আমরা না হয় জেনে ভুল করেছি। সেটা জানার পর তুই কি আমাদের উপর রাগ করে থাকবি? আমি নীলার দিকে তাকালাম। নীলাও ইশারায় আমাকে ক্ষমা করতে বলছে ওদের। ভাইয়ের দিকে তাকালাম, দেখলাম সেও তাদের ক্ষমা করে দিতে বলছে। এবার আমি নিজে 2 মিনিট চোখ বন্ধ করে ভাবলাম, দোষ করেছে ভাবি। ওনার জন্য আব্বু আম্মু ভাইয়াকে কষ্ট দিয়ে কিলাম। আচমকা কোনো কিছু না ভেবে আমি আব্বুকে জোরে ধরে কেঁদে দিলাম। আব্বু আমাকে জোরে ধরলো। একটু পর ছেড়ে দিয়ে বললাম, তোমাদের কারোর উপর আমার রাগ নেই, তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমার কথার মাঝখানে ভাবি বলে উঠলো, আমার উপর কি এখনো রেগে আছো? আপনার উপর আমার কোনো রাগ নেই, তবে আপনার কাছে অনুরোধ, আপনি কখনো আমার সামনে আসবেন না প্লিজ। ভাবি আমার কথা শুনে একটু কান্না করলো। উনি কান্না করলে করুক, তাতে আমার কিছু করার নেই। ভাবির এমন কান্না দেখে ভাইয়া ওনাকে নিয়ে বাসায় গেল এবং আমাকেও ওনাদের বাসায় যেতে বললো। তখন আমি বললাম, তোমাদের সাথে মিল হয়েছে দেখে এটা ভেবো না যে তোমাদের ওই বাসায় যাব। আমি কখনো ওই বাসায় যাব না। কি জন্য যাবি না? সেটা জানি না, তবে আমি ওই বাসায় সহজে যাব না বলে আমি ছাদের উপর চলে এলাম। ছাদের উপর এসে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। তখন নীলা আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সত্যি আমি অনেক খুশি তোমাদের আবার এক হতে দেখে। আমারও অনেক ভালো লাগছে। আজ অনেক বছর পর আব্বু আম্মুকে হাসতে দেখলাম এবং সারা জীবন এভাবেই দেখতে চাই। আমিও তোমাকে সারা জীবন এভাবে হাসি খুশি দেখতে চাই। ওকে মিসেস। তখন হঠাৎ করে মায়ের কথা মনে পড়লো। জানি না মেয়েটা কোথায় আছে, তবে যেখানে থাকুক না কেন ভালোই আছে, কারণ বেঈমান কখনো খারাপ থাকতে পারে না। হঠাৎ করে ছাদের উপর আব্বু আম্মু চলে এলো। তারপর আমরা গল্প করতে লাগলাম। আজ অনেক বছর পর তাদের সাথে গল্প করে অনেক ভালো লাগলো। ও এটা সারা জীবন লাগবে যতদিন বেঁচে আছি। সবাই দোয়া করবেন আমার জন্য।